আচ্ছা। তো আজকে আমরা আসলে রিকারশন পড়বো। রিকারশন কি, রিকারশন কল কি, রিকারসিভ ফাংশন কি, সবকিছুই আসলে বোঝার চেষ্টা করব। রিকারশনের সাথে কল স্ট্যাক কেন প্রয়োজন অ্যান্ড কেন আসলে আমাকে রিকারশন শিখতে হচ্ছে, কেন লুপ দিয়ে আমি প্রবলেমগুলো সলভ করতে পারতাম না। সবকিছুই আসলে আমি একটার পর একটা করে কোয়েশ্চেন নিজে করব এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এখানে কিছু লিমিটেশন আছে। রিকারশন কোনো ছোট একটা টপিক না। এটা যেমন 220 এর মিডের পরের টপিক, এটা আবার 221 এর মিডের ফার্স্ট টপিক। মানে 221 শুরুই হয় রিকারশন দিয়ে এবং শুধুমাত্র 220 এর যতটুকু রিকারশন আছে এবং 221 এ যতটুকু রিকারশন আছে এতটুকু দিয়েই আসলে শেষ না। রিকারশনের অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। সো আমরা চেষ্টা করব কিছু, কিছু জিনিস দেখার। মূলত রিকারশন হইতেছে এমন একটা টপিক কম্পিউটার সায়েন্সে, খুবই শুরুতে অনেকের খুবই কনফিউজিং লাগে। আ আমি যদি ২ টা টপিকের নাম বলি, একটা হচ্ছে যে সি এবং সি প্লাস প্লাস এর যে পয়েন্টার নামে একটা টপিক আছে। হয়তো সি বা সি প্লাস প্লাস অনেকে নাম শুনছো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পয়েন্টার বলে একটা টপিক আছে। সেই টপিকটা এবং এই রিকারশন, এই ২ টা টপিক আসলে কম্পিউটার সায়েন্সের মানে কনফিউজিং টপিকগুলোর মধ্যে একটা আরকি। ঠিক আছে? সো আমি চেষ্টা করব যে মানে অ্যাজ এ স্টুডেন্ট আমি এই আন্ডারস্ট্যান্ডিং গুলা কিভাবে বিল্ড করছি এবং প্রবলেম সলভিং এ কিভাবে কাজে লাগাইছি। অনলাইনে আসলে বাংলা রিকারশনের ভিডিও খুবই কম অ্যাভেলেবল অ্যান্ড যেসব ভালো, ভালো রিকারশনের ভিডিও আছে সেগুলাতেও আসলে আউট অফ দ্য টপিক মানে আমাদের সিলেবাসের বাহিরে গিয়ে কথা বলে। সো আমি চেষ্টা করব একদম 0 বেসিক থেকে বলার সো দ্যাট তোমরা জিনিসটা বুঝতে পারো। আচ্ছা, সো এই ছিল মোটামুটি রিকারশনের ইন্ট্রোডাকশন। আচ্ছা, তার আগে আমি আজকের ক্লাসে কি, কি পড়াবো সেটার একটা ইনডেক্স দিয়ে দেই। তাইলে তুমি বুঝতে পারবা যে তুমি ক্লাস শেষ হওয়ার পরে কি, কি শিখতে পারবা। সো আমি এই ক্লাসে দেখাবো যে রিকারশন কি, রিকারসিভ ফাংশন কি, রিকারশনের যে ২ টা কন্ডিশন আছে, ২ টা জিনিস মনে রাখতে হয় সেইটা, রিকারশন দিয়ে আসলে কিভাবে প্রবলেম সলভ করতে হয়, কল স্ট্যাক কি, রিকারশনের প্রবলেম সলভিং এর কয়টা ওয়ে আছে, রিকারশনের প্রবলেমের প্যাটার্ন গুলা কি, রিকারশন এবং লুপের মধ্যে পার্থক্যটা কি এবং কিছু কমন প্রবলেম যেগুলার সলিউশন সহ এখানে দেওয়া আছে এবং কখন রিকারশন ব্যবহার করা হয়, সবকিছু আজকে এখানে বলবো। অ্যান্ড রিকারশনের যদি এই কলসটাকে কিভাবে কল হয় অ্যান্ড কোনটার পরে কোনটা যায় সেইটা আমরা দেখার চেষ্টা করব এই ডক থেকে বা এই পেজ থেকে। অ্যান্ড আমি কিছু হইতেছে যে একদম কোড করে দেখানোর ট্রাই করছি যে সেখানে আসলে মেমোরিতে বা কলসটাকে কিভাবে কাজ করে। অ্যান্ড আমরা যদি আরো নিচে যেতে থাকি তাহলে আমরা অনেক কিছু দেখতে পাবো। সো এখানে দেখতে পাচ্ছি যে রিকারশন ফাংশন। আচ্ছা, তারপরে আমরা আরো নিচে যদি যাই কিভাবে মেমোরিতে কল হইতিছে। মেথড তো আমরা নরমালি অনেকেই জানি, বাট এটা মেথডের থেকে কেন একটু আলাদা সেই ব্যাপারটাও একটু বোঝার চেষ্টা করব। নিচে যাব, আরো ফ্যাক্টোরিয়াল আছে, ফ্যাক্টোরিয়ালের পরে আমাদের ফিবোনাক্কির একটা প্রবলেম আছে এবং ফিবোনাক্কি থেকে রিকার্সিভ ট্রি কিভাবে আসলো এবং এখানে কিভাবে রিডান্ডেন্সি তৈরি হয়ে যায়। আই নো যে কথাগুলা বা ওয়ার্ডগুলো অনেক কনফিউজিং, বাট টিল মানে ক্লাসটা শেষ হওয়া পর্যন্ত একটু মনোযোগ রাখতে হবে। জিনিসগুলা আসলে খুবই সিম্পল, জাস্ট জিনিসটা দেখতে হবে আরকি যে আচ্ছা কিভাবে কাজ করতেছে আমি একটু জিনিসটা বোঝার চেষ্টা করি আরকি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা যে রিকারশনটা শিখতেছি এটা ডিরেক্ট রিকারশনের কোনো প্রবলেম পরীক্ষায় আসবে না। মানে তাহলে আমরা কেন শিখতেছি? কারণ পরের যে প্রবলেমগুলো আছে যেমন ট্রি, বাইনারি সার্চ ট্রি, তারপরে হিপ, এই প্রবলেমগুলাতে রিকারশন ছাড়া যদি কেউ মানে রিকারশনের যদি তার বেসিক খারাপ থাকে বা রিকারশন জিনিসটা কেমনে কাজ করে এটা যদি সে না বুঝে, তাইলে সে ট্রি বুঝবে না, সে বাইনারি ট্রি বুঝবে না, সে বাইনারি সার্চ ট্রি বুঝবে না। আল্টিমেটলি সে ট্রাভার্সাল বুঝবে না, তারপরে হিপও বুঝবে না। আল্টিমেটলি সে সামনের কোনো কিছুই আসলে বুঝবে না যে কিভাবে ইন্টারনালি কাজ হইতিছে। ঠিক আছে? যেমন বিষয়টা কাইন্ড অফ এরকম যে কেউ যদি 110 এর লুপ না বোঝে, তাহলে তাকে আসলে 220 যদি বলি যে তুমি 220 কোর্স এনরোল করে করো, তাইলে আসলে জিনিসটা ঐরকম দেখাবে। সো রিকারশন এমন একটা টপিক যেটা না শিখলে বা যেটার ভালো আন্ডারস্ট্যান্ডিং না রাখলে পরের কোনো কিছুই বোঝা সম্ভব না। ঠিক আছে? আচ্ছা। সো এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব যে রিকারশন যে আমি শিখতেছি এটার অ্যাপ্লিকেশনটা কোথায়? বা এটা আমার কাজে লাগবে কোথায়? সেজন্য আমি এখানে একটা এক্সাম্পল রাখছি ট্রি এর। সেই ট্রিটা দেখলে আমরা বুঝতে পারবো। সো আ আ মোটামুটি হ্যাঁ, এখানেও বেশ কিছু কথাবার্তা আছে। আচ্ছা, এইটা তো গেল হইতেছে আমাদের থিওরিটিক্যাল পার্ট, রাইট? থিওরিটিক্যাল পার্টে আমরা এটা দেখলাম। এখন আমাদের দেখা উচিত যে আসলে ভাই আমি তো থিওরিটা বুঝলাম, আমি কিছু প্রবলেম সলভ করতে চাই এবং আমাদের ল্যাবেও কিছু জিনিসপাতি আছে। সো আমি যদি সেইটা নিয়ে একটু কথা বলতে চাই। সো আ আমরা যদি আমাদের যে মেইন ডক্সটা আছে, তোমরা যদি এই ডক্সে যাও তাহলে তুমি দেখতে পাবা যে এখানে আমি
রিকারশন নামে একটা টপিক রাখছি। এখানে রিকারশনের বেসিক কোড আছে, যে কোডগুলো আমি কিছুক্ষণ আগে ভিএস কোডে নিছি সেগুলো এখানে আছে। আরো কিছু কোড আছে, আমি দেখাইতেছি। সো এই বেসিক কোডে গেলে আমি যদি এটা ওপেন করি তাহলে আমি দেখতে পাবো যে এখানে কিছু বেসিক কোড আছে, যে কোডগুলো আজকে আমি জাস্ট রান করে দেখাই দিব। অ্যান্ড ট্যাব টুতে আসলে কিছু প্রবলেম ওয়ান, প্রবলেম টু, এই প্রবলেমগুলো আছে, এগুলো আসলে কোথাকার, এগুলো আসলে এই যে লাস্টের দিকে একটা দেয়া আছে প্র্যাকটিস প্রবলেম ফর রিকারশন, এই প্র্যাকটিস প্রবলেম ফর রিকারশনের কোডের সলিউশন, কিছু সলিউশন আমি রাখছি, সবগুলো রাখি নাই। সো এই যে প্রবলেমগুলো আছে, এগেইন এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলো কিভাবে কাজ করে অ্যাটলিস্ট 4-5টা প্রবলেম আমরা দেখব। সো এটা আমি যখন প্রবলেমের সলিউশনে যাব, আগে রিকারশনের বেসিকটা বোঝানোর পরে তারপরে আমি এখান থেকে কয়েকটা প্রবলেমের সলিউশন কিভাবে চিন্তা করতে হয় সেগুলো দেখাবো। আর তাহলে বাকি থাকলো কি, আমাদের বাকি থাকলো হতেছে যে আমাদের লুপের প্রবলেম, সরি লুপ বলতেছি, রিকারশনের ল্যাব 5 এর তোমাদের এটা তোমাদের রিকারশনের ল্যাবের অ্যাসাইনমেন্ট। সো এই অ্যাসাইনমেন্টে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসপাতি আছে, রিটার্ন প্যারামিটার এবং অ্যারে কিভাবে কাজ করে, তারপরে হইতেছে তোমাকে সিঙ্গলি লিঙ্ক লিস্ট কিভাবে রিকারশনের সাথে কানেক্টেড, অ্যারে কিভাবে কানেক্টেড, তারপর আরো যদি নিচে যাই, সো ম্যাক্স বের করতে হবে সিঙ্গল লিঙ্ক লিস্টের। সো এই ধরনের কিছু জিনিসপাতি আছে এবং ডুপ্লিকেট বের করতে হবে রিকারশনের মাধ্যমে। সো এই প্রবলেমগুলা নেক্সট ক্লাসে আমরা সলিউশন করব, যে কিভাবে আমি তো লিঙ্ক লিস্ট বুঝি, কিন্তু রিকারশন কিভাবে ইউজ করতে হয়। যেমন আমি যখন লিঙ্ক লিস্ট পড়ছিলাম তখন আমি আসলে হোয়াইল লুপ দিয়ে একটা হেড নট ইকুয়াল টু নাল যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আমার যেন লিঙ্ক লিস্টটা ইটারেশন হয় সেইটা আমি দেখার চেষ্টা করতাম। কিন্তু এখন আমি আসলে হোয়াইল লুপ ইউজ করতে পারবো না, এখন আমাকে রিকারশন ইউজ করে জিনিসটা সলভ করতে হবে। সো এইটা আমাদের ক্লাস 2 এর পার্ট, এটা একটু ডিফিকাল্ট আছে। সো আমাদের আজকের ক্লাস হবে যে বেসিক জিনিসগুলো বুঝে ফেলা, সো দ্যাট আমি ল্যাবের প্রবলেমগুলো বুঝতে পারি। সো এখন পর্যন্ত যা যা বললাম এই জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছে বা কোনো কোশ্চেন আছে এনিওয়ান? ওকে, আচ্ছা। সো একটু একটু ইন্টারেক্ট করো, তাহলে আমি তাড়াতাড়ি আগাইতে পারবো। সো এই ছিল মোটামুটি আজকের ক্লাস কন্টেন্ট, আই হোপ তোমরা বুঝে গেছো। সো এইটা মোটামুটি করলে আমাদের হইতেছে যে এই মানে রিকারশনের সবকিছু শেষ, এবং রিকারশনটা আমরা শেষ করতেছি এই কারণে, কারণ পরের টপিকগুলোর প্রত্যেকটাতেই রিকারশন লাগবে, ঠিক আছে? সো তারপর আমরা যখন ট্রি শুরু করব তখন রিকারশন, সো সবগুলোতে রিকারশন লাগবে। তো যখন আমার রিকারশন ক্লাস শেষ হয়ে যাবে তখন ট্রি এর যখন ক্লাস নিব তখন তোমরা বুঝতে পারবা যে কেন আমি রিকারশনটা শিখছিলাম। তো চলো তাইলে আমরা রিকারশন পড়াটা শুরু করি আর কি। আচ্ছা, সো আমরা এখানে আসি। হ্যাঁ, তো রিকারশন হইতেছে যে এমন মানে রিকারশনকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে নর্মালি আমরা যখন কোনো মেথড কল করতাম, লেটসে আমি এখানে লিখে রাখছি যে লেটসে আমি তালহা নামে একটা মেথড কল করছি। কেন এটা একটা মেথড? বিকজ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। তুমি বলতে পারো যে ভাই পাবলিক ভয়েড এগুলা কই? ধরে নাও যে আমি একটা এক্সাম্পল দিতেছি, এগুলা নাই। সো আমি তালহা নামের একটা মেথড কল করছি, এন্ড এই মেথডটা যখন কল হয়েছে সে তখন কি করবে, ভিতরে আসবে, এন্ড সে দেখবে ভিতরে আসার পরে সে দেখবে যে তালহাকেই আবার কল করা হয়েছে। তার মানে কি সে একটা লুপের মধ্যে পড়ে যাবে না? লুপের মধ্যে পড়ে যাবে না সে? আচ্ছা, সো এটা হচ্ছে রিকারশনের একটা খুবই ফান্ডামেন্টাল একটা ইস্যু, যে আমি যদি, আর রিকারশন জিনিসটা কি, সেটা হচ্ছে একটা ফাংশন নিজের কাজ শেষ করার জন্য আবার নিজেকেই যখন কল করে। সো এটা হচ্ছে একটা ফাংশন বা এটা একটা মেথড, এই মেথডটা শেষ করার জন্য বা এর কিছু কাজ আছে, এর কিছু পারপাস আছে, সেই পারপাসটা সে ফিল আপ করার জন্য সে আবার নিজেকেই কল করে। বাট আমি দেখতেছি যে যদি আমি এভাবেই কাজটা করি, যে তালহা নামের একটা মেথড সে নিজের কাজটা করার জন্য আবার তালহাকেই কল করতেছে, এই তালহা আবার এই তালহার কাছে যাচ্ছে, এই তালহা আবার এই তালহাকে কল করতেছে। সো অ্যাকচুয়ালি এখানে আমি রিকারশন বা রিকারসিভ মেথডটাই লিখছি, কিন্তু সমস্যা হচ্ছে এটা তো বারবার নিজেই কল করতেছে। সো এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য রিকারশনে একটা নতুন আইডিয়া আছে, সেটা হইতেছে যে বেস কন্ডিশন। এই বেস কন্ডিশন জিনিসটা কি? বেস কন্ডিশন হইতেছে যে এখানে যে আমি একটা প্রবলেমে পড়লাম যে তালহা নিজের কাজ করার জন্য আবার তালহাকেই কল করতেছে, বিকজ দিস ইজ আ রিকারশন। কিন্তু এই জিনিসটা যদি আমি হতে হতে দেই তাহলে সে একটা লুপের মধ্যে পড়ে যাবে, কিন্তু আমার কোনো পারপাস সার্ভ হবে না। সো আমাকে আসলে ফিক্স করা লাগবে যে এই তালহা যখন নিজের কাজ শেষ করার জন্য কল করছে, এখানে একটা থামার কন্ডিশন দেয়া লাগবে, যে একটা সময় যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন যেন সেটা থেমে যায়, ঠিক আছে? আচ্ছা, সো
আমি যদি একটা কাজ করি এরকম যে আমি যদি একটা লুপ লিখি, নরমালি আমি প্রিন্ট করতে চাই 1 2 3 4 5, আমি যদি এই জিনিসটাকে প্রিন্ট করতে চাই, তাইলে আমি নরমালি কিভাবে প্রিন্ট করতাম? আমি একটা ফর লুপ নিতাম, আমি এখানে ইন্ট লিখতাম, ইন্ট i ইকুয়াল টু কত দিতাম, 1 দিতাম, দেন আমি কি দিতাম, সরি আমি 1 থেকে 5 প্রিন্ট করব না, আমি 5 থেকে 1 প্রিন্ট করি, ঠিক আছে? 3 2 1। সো আমি এখানে শুরুতে কি দিতাম, 5 দিতাম, i লেস দেন অর ইকুয়াল টু আমি কত দিতাম, কতক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে আমার, যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা আসলে 1 না হচ্ছে, রাইট? যতক্ষণ এই ভ্যালুটা 1 না হচ্ছে, এন্ড আমি এখানে i এর ভ্যালু এক এক করে মাইনাস করতাম, আর এখানে আমি এসওপি তে কি দিয়ে দিতাম, i দিয়ে দিতাম, রাইট? সো এই যে আমি যে একটা লুপ চালাইলাম, এই লুপটা প্রত্যেকটা লুপেরই একটা থামার কন্ডিশন আছে না এখানে, যে i এর ভ্যালু প্রথমে 5 প্রিন্ট হবে, তারপরে 4 প্রিন্ট হবে, তারপরে 3 প্রিন্ট হবে, তারপর 2 প্রিন্ট হবে, তারপরে 1 প্রিন্ট হবে, এবং যখনই i এর ভ্যালু 0 হয়ে যাবে তখন কিন্তু আর সেটা প্রিন্ট হবে না। সো এই কন্ডিশনটাকে আমরা কি বলতাম, যে এটা একটা কন্ডিশন, যে কন্ডিশনটা আমার লুপকে কন্ট্রোল করতেছে। সিমিলার ওয়েতে আমার রিকার্সিভ ফাংশন, এই যে আমার রিকার্সিভ যে একটা মেথড আমি লিখছি, এখানেও একটা এরকম কন্ডিশন দিতে হবে। এই রিকারশনের ওয়ার্ল্ডে এই কন্ডিশন দেয়াটাকে বলা হচ্ছে রিকার বেস বেস কেস, ঠিক আছে, বা বেস কন্ডিশন। ক্লিয়ার? বেস কেস কি বা এটা কেন আমি ইউজ করতেছি, বিকজ এটা যদি আমি ইউজ না করতাম তাহলে আমার প্রোগ্রামটা ইনফিনিটি একটা টাস্কের মধ্যে পড়ে যেত, ঠিক আছে? সো আমরা একটু ভিএস কোডে যাই, ভিএস কোডে যেয়ে আমরা কিছু জিনিস একটু দেখি যে মানে ফাংশন বা এই জিনিসটা কিভাবে কানেক্টেড। সো এই জায়গাটা যদি আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করি, যে আমি এখানে একটা পাবলিক ক্লাস, সরি, আমি এখানে একটা পাবলিক ক্লাস লিখছি। আচ্ছা, এই ক্লাসের ভিতরে এখানে কি আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেথড এ আছে। আচ্ছা, মেথড এ আছে, মেথড এ প্রিন্ট হয়েছে, তারপরে মেথড বি আছে, সেটা এক্স এর সাথে যোগ হয়েছে, তারপরে এখানে মেথড এটা আছে। আচ্ছা, ভালো কথা। এখানে আছে কি, মেথড বি আছে। সো আমাকে কেউ একজন বলো তো যে এই দুইটার মধ্যে কি কোনো রিকার্সিভ রিলেশন আছে? এনিওয়ান? না, রিকার্সিভ জিনিসটা কি, রিকার্সিভ জিনিসটা হচ্ছে সে নিজের কাজ করার জন্য মেথড এ, মেথড এর কাজ করার জন্য সে কি মেথড এ কে কল করছে? যেহেতু সে নিজের কাজ করার জন্য নিজেকে কল করে নাই, তাহলে কি আমি বলতে পারবো যে এটা একটা রিকার্সিভ ফাংশন? দেখো সিম্পল, এখানে মেথড এ আছে, এই মেথড এ হচ্ছে একটা মেথড, এই মেথড এ নিজের কাজ করার জন্য তার ভিতরে কি সে কখনো মেথড এ কে কল করছে? হ্যাঁ বা না বললেই হবে। তাহলে কি এটা একটা রিকার্সিভ ফাংশন হবে কি হবে না? হবে না, রাইট? আচ্ছা, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? মানে একজন কথা বলতেছে, অন্যরা বলতেছে না। তো দেখো, এটা হচ্ছে একটা মেথড এ, রাইট? মেথড এ এর নিজের ফাংশনটা কমপ্লিট করার জন্য সে কিন্তু কখনোই মেথড এ কে কল করে নাই। যেহেতু সে মেথড এ কে কল করে নাই, তাই আমি আসলে বলতে পারি না যে এটা একটা রিকার্সিভ ফাংশন। এগেইন, এখানে মেথড বি আছে, এই মেথড বি নিজের ফাংশনটা কমপ্লিট করার জন্য কি সে মেথড বি কে কল করছে? সেই মেথড বি কে কল করে নাই। তার মানে আমি এটাও বলতে পারি না যে সে একটা রিকার্সিভ রিকার্সিভ ফাংশন। তারপরে আমি যদি নিচে যাই, নিচে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি মেথড সি আছে। মেথড সি কি নিজের কাজ কমপ্লিট করার জন্য মেথড সি কে কল করছে? তাহলে এটা কি একটা রিকার্সিভ ফাংশন না? এটা কি একটা রিকার্সিভ ফাংশন না? হ্যাঁ, সো উপরের দুইটা কিন্তু আমার নরমাল একটা ফাংশন আর কি, নরমাল ফাংশন। বাট এই জিনিসটা যখনই আমি দেখতেছি যে মেথড সি সে নিজের ফাংশনটার ভিতরে সে আবার মেথড সি কেই কল করছে। সো এখন তুমি আমারে বলো, এই এই যে ফাংশনটা রিকার্সিভ ফাংশন, এটা যে রিকার্সিভ ফাংশন এটা আমি বুঝলাম, কিন্তু এই রিকার্সিভ ফাংশন একটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যাবে না? এটা কি কোনো থামার কন্ডিশন দেয়া আছে এখানে? এখানে কিন্তু কোনো থামার কন্ডিশন দেওয়া নাই। তার মানে যখন আমি মেথড সি কে রান করব তখন কিন্তু সেটা ইনফিনিটি একটা লুপের মধ্যে পড়ে যাবে। চলো আমরা একটু দেখার চেষ্টা করি। তার আগে আমরা মেথড এ টা একটু দেখব, মানে পার্ট বাই পার্ট যাব। সো এখানে দেখো আমি হচ্ছে মেথড এ কে 2 পাস করলাম। সো কেউ একজন আমাকে বলো তো, যদি আমি মেথড এর ভিতরে 2 পাস করি তাহলে এই কলটা কোথায় যাবে? 52 নম্বর লাইন থেকে আমার কলটা কোথায় যাবে? আমার মেথড এ এই x এর ভ্যালু বসবে 2, রাইট? x এর ভ্যালু বসবে 2। আচ্ছা, তাহলে এখানে আমার প্রিন্ট হবে কি, মেথড এ প্লাস মেথড এ
এর ভ্যালু 2 বের হবে না, রাইট? 2 বের হবে, রাইট? এখান থেকে একটা আউটপুট আসবে। তারপরে এখানে দেখো মেথড এ এর ভিতরে আমি মেথড বি কে কল করছি এবং মেথড বি কত দ্বারা পাস হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে আমার 2 আর +1, তার মানে 3 দ্বারা মেথড বি কে কল করা হচ্ছে। সো আমি মেথড বি তে গেলাম, মেথড বি তে যাওয়ার পরে এক্স এর ভ্যালু এখানে কত আসবে, এক্স এর ভ্যালু আসবে এখানে হইতেছে আমার 3। তাহলে আমার এখানে প্রিন্ট হবে কি, মেথড বি 3। সো প্রথম প্রিন্ট আমার কি হইলো, মেথড এ 2, পরের প্রিন্ট আমার কি দাঁড়াইলো, মেথড বি 3। তারপরে এই মেথড বি 3 হওয়ার প্রিন্ট হওয়ার পরে এখানে এক্স এর ভ্যালু ছিল 3, কারণ আমি 3 দ্বারা পাস করছি। 3 + 2 = 5। এই 5টা রিটার্ন হয়ে কোথায় যাবে, এই 5টা রিটার্ন হয়ে এই জায়গাতে বসবে। এন্ড তারপরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন হওয়ার পরে মেথড এ 5 হবে। আমি যে এতক্ষণ ধরে যে জিনিসটা বললাম সেটা কি বোঝা গেছে? তার মানে মেথড এ 2, মেথড বি 3, মেথড এ 5, এটা আমার আউটপুটে বা টার্মিনালে আসা উচিত, রাইট? সো আমি এটা একটু রান করে দেখি যে এরকম কিছু আসে কিনা। আচ্ছা, সো আমি এটাকে ক্লিয়ার করতে হবে। সো দেখছো, সো মেথড এ শুরুতে 2 আসছে, মেথড বি এটা 3 আসছে, 3, এবং মেথড এ আবার 5 আসছে। সো এটা আমরা 110 বা 111 এর একটা কনসেপ্ট এটা শিখলাম। এখন আমরা আসলে চলো রিকার্সিভ ফাংশন এখানে কিভাবে কাজ করে সেটা দেখি। এখন আমি হচ্ছে একটা কল করছি, এখন এই মেথড সি কে 2 দ্বারা পাস করব। সো আমি হইতেছে যে এটাকে আনকমেন্ট করি, কমেন্ট সরাই, এন্ড এটাকে আমি কমেন্ট করি। আচ্ছা, মেথড সি কে আমি 2 দ্বারা পাস করলাম, বাট এই দুটাকে তাহলে আমি এখন কি করে দেই, এই দুটাকে আমি আপাতত কমেন্ট করে দেই। ওকে, ফাইন। আচ্ছা, তো এই যে মেথড সি এর আগে দুইটা জিনিস হটাই দিলাম। আচ্ছা, মেথড সি আনকমেন্ট। আচ্ছা, ঠিক আছে। সো এখন দেখো আমি মেথড সি তে কত পাঠাইছি, 2 পাঠাইছি। তো এখন আমারে কেউ একজন বলো যে মেথড সি তে যখন আমি 2 পাঠাবো, এখানে ফার্স্টে প্রিন্ট আউট কি হবে, মেথড সি 2 প্রিন্ট হবে। তারপরে মেথড সি তে আমি আবার কল কত করতেছি, 3 দ্বারা কল করতেছি। সো এই জায়গাতে আবার মেথড সি কত দ্বারা কল হবে, 3 দ্বারা কল হবে। এখানে একটা সে ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যাবে না? তাহলে এই জিনিসটা যদি আমি এখন রান করি তাহলে আমার কম্পিউটার আসলে কি বলতে চাইবে দেখি। দেখো সে কিন্তু কি হইল, সে কিন্তু আমার এই যে টার্মিনালে দেখো রাইট বারে একদম আমি যে উপরে যাই, উপরে যাওয়ার পরে তুমি দেখতে পাবা যে এটা আসলে মানে একটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে গেছে। মানে আমার এখানে এত এত লাইন হয়েছে যে আমার কম্পিউটারের একটা সময় যে সে বলছে যে ভাই আর আসলে কিছু আউটপুট হইতেছে না। বাট আউটপুট কিন্তু দেওয়া উচিত ছিল, রাইট? সো আউটপুট কিন্তু দিতেছে না। আচ্ছা, তাইলে আমরা একটা কাজ করতে পারি, এখানে যদি আমরা একটা কন্ডিশন অ্যাড করতে পারি। কন্ডিশনটা কাইন্ড অফ এরকম যে লেটস সে এইটাই, ইফ এক্স এর ভ্যালু যখন 15 হবে তখন আমি আসলে রিটার্ন করব। এন্ড তোমাকে মনে রাখতে হবে রিটার্ন মানে এই পুরা মেথডটা থেকে আমি বের হয়ে যাচ্ছি, মানে এই মেথডটা আর কখনো কল হবে না একবার যদি রিটার্নটা আমি পেয়ে যাই। তাহলে তুমি এখন বলো তো যে এই প্রোগ্রামের আউটপুট এখন কি হবে? 2 থেকে 15 পর্যন্ত আউটপুট হবে, তাই না? নাকি 2 থেকে 14 পর্যন্ত হবে? 2 থেকে 14 পর্যন্ত মেথড সি আসবে। সো চলো আমি এটাকে সেভ করি, সেভ করার পর আমি টার্মিনালটাকে ক্লোজ করি, আবার আমি জাভা দিয়ে রান করি, রান করে একটু দেখার ট্রাই করি যে এবার কি হইতেছে। সো দেখো আমার মেথড সি আমি 2 দ্বারা পাস করছিলাম, রাইট? মেথড সি আমি 2 দ্বারা পাস করছিলাম, এন্ড আমার মেথড সি এখানে 2 আসছিল। প্রথমে প্রত্যেকবার সে বেস কন্ডিশন চেক করতেছে, এক্স তুমি কি এখন 2? বলছে না ভাই আমার তো এটা 2 না। তখন সে এসে প্রিন্ট করতেছে এন্ড মেথড সি কে আবার কল করতেছে। সো মেথড সি 3 হইলো। এভাবে সে টোটাল 14 বার কল করছে। সো তুমি এখানে মানে 99 দিয়েও দেখতে পারো যে আসলে আমার কম্পিউটারের পাওয়ার কত। এটা ডিপেন্ড করে কম্পিউটারের র‍্যাম, মেমোরি সবকিছুর উপরে, সিপিইউ সবকিছুর উপরে। তো তুমি একটু ট্রাই করে দেখতে পারো। দেখো এখানে 99 পর্যন্ত সে কিন্তু সুন্দর করে করতে পারছে। এখন তুমি আমারে বলো তো যে এই জিনিসটা, এই যে মেথড সি 99 পর্যন্ত যে করলাম 2 থেকে, এটা কি আমি লুপের থ্রুতে করতে পারতাম না? অবশ্যই করতে পারতাম। দেখো লুপ দিয়ে যে কাজটা করতে পারতেছি, আমি কিন্তু রিকারশন দিয়েও সেম কাজটাই কিন্তু করতে পারতেছি, রাইট? এই জিনিসটা যদি আমি তোমাকে লুপ দিয়ে করতে বলতাম তাহলে তুমি করতে পারতা না? এই মেথড সি 2 থেকে শুরু করে 98 পর্যন্ত প্রিন্ট করতে পারতা না? অবশ্যই পারতা, রাইট? আচ্ছা, তো তাহলে একটা জিনিস মাথায় ঢুকে রাখো যে লুপ দিয়ে যেটা করা যায় রিকারশন দিয়েও সেই কাজটা আমি অ্যাচিভ করতে পারি, বা রিকারশন দিয়ে যেটা করা যায় লুপ দিয়েও করা যায়। তাহলে আমি কেন লুপ না শিখে রিকারশন শিখতেছি? এই প্রশ্নের উত্তর আমি আরেকটু সামনে যেয়ে দিব। তো তোমরা মোটামুটি তো এটা বুঝছো যে রিকারশন, এই যে মেথডটা এই লাইন 13 থেকে লাইন
19 এই পর্যন্ত যে আমি যতটুকু বললাম যে এটা হচ্ছে একটা রিকার্সিভ ফাংশন, এন্ড রিকার্সিভ ফাংশনে আমার একটা বেস কন্ডিশন থাকে, যে কন্ডিশনটা না দিলে আমার প্রোগ্রামটা একটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যায়। ইনফিনিটি লুপ থেকে বাঁচার জন্য আমি বেস কন্ডিশনটা দিতেছি। সো এতটুকু পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা? মেথড এ বি সি মোটামুটি তো বোঝা গেছে, রাইট? আচ্ছা, সো এখন আমি এটাকে কমেন্ট আউট করি। এখন কমেন্ট আউট করে আমি হচ্ছে মেথড সি তো বুঝছি, তাহলে মেথড ডি তে আমি একটু যাই। সো মেথড ডি টা কমেন্ট আউট করি, সেভ করি। মেথড ডি টাকে এখানে মেবি কমেন্ট আউট করা হয়নি। মেথড সি, মেথড ডি। আচ্ছা, সো কথা হচ্ছে যে ভাই এখানে ইফ দিলাম, বাট এখানে আমি তো ইলস দেইনি, বাট এখানে দেখো ইলস দিছে। সো তুমি আমারে বলো ইফে না ঢুকলে তো ডিরেক্ট এই 17 নম্বর লাইন থেকে কাজটা করবে। সো আমাকে কি পার্টিকুলারলি ইলস দেওয়ার কোনো প্রয়োজন আছে? এন্ড ইলস দিলে কি আসলে ভুল হয়ে যাবে? এনিওয়ান? মানে আমি যেটা বলতেছি যে এই যে এখানে ইফ যে দেওয়া আছে, এই ইফ যখন এটা ট্রু না হয় তখন ডিরেক্টলি এই জিনিসটা প্রিন্ট হয়ে যায় না? অবশ্যই হ্যাঁ। আর আর যদি আমি একটু মানে 110 এর স্টাইলে চিন্তা করি যে হ্যাঁ আমি ইফ দিছি তার মানে আমাকে ইলস দেওয়াই লাগবে, নাহলে আমার প্রোগ্রাম কাজ করবে না, এটা তো সত্যি না। ইফ কাজ না করলে অটোমেটিকলি ইলসে চলে আসবে। সো ইলস লেখার কোনো বাধ্যবাধকতা নেই। সো এই প্রবলেম আর এই প্রবলেম মোটামুটি সেম। তুমি এখানে যতক্ষণ না পর্যন্ত এক্স এর ভ্যালু 14 পর্যন্ত প্রিন্ট করবে, 15 আসলে সেটা প্রিন্ট আউট হয়ে যাবে। সো এই পর্যন্ত আমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসছি, রাইট? সো রিকারশন জিনিসটা কিভাবে কাজ করে, আউটপুট কিভাবে দেয়, এটা কি বোঝা গেছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আমি সামনে মুভ করব এখান থেকে। এনি কোশ্চেন? ওকে, আই হোপ আই হোপ হ্যাঁ বলো। এটা কি রিলেটেড না, মানে ভিন্ন একটা কোয়েরির মতো বলতেছিল ভাই। বল। আমাদের ওয়ান টেনে মানে আমার কাছে যেটা লাগছে আর কি, হুম হুম মিড আর ফাইনালের মধ্যে আমাদের সবচেয়ে প্রচলিত হলো ট্রেসিংটা, হুম। বুঝছেন? আর তার মধ্যে ফাইনালের রিকার্শন আর ট্রেসিংটা সবচেয়ে বেশি ইয়া দিছিল, এবং এটাতে একদম ডাইরেক্ট জিরোই আসছিল ক্লাসের বেশিরভাগই। হ্যাঁ, তাই বিষয়টা এখন যে বিষয়টা বিষয়টা হইতেছে যে রিকারশন কেন জিরো আসছে, এটার রিজনটা বলি। প্রবাবল রিজনটা হচ্ছে যে সবার শেষের টপিক, স্টুডেন্টরা অনেক সময় পায় না এটা প্র্যাকটিস করার, আর ফ্যাকাল্টিরা জাস্ট এই এতটুকু পড়ায় রেখে দেয়, কিন্তু পরীক্ষায় আরেকটু ডিফিকাল্ট কোশ্চেন করে। সেখানে রিকারশনের যে 3টা টাইপ আছে, তোমরা যদি হইতেছে যে আমার আমি একটা ক্লাস নিছিলাম আর কি। সো আমি আমি এটা একটু বের করে দেখাই। আমি একটা ক্লাস নিছিলাম যখন 110 স্টুডেন্ট পড়াইছিলাম। সো ওই ক্লাসটা আমি তোমাদেরকে রেকমেন্ড করব, কারণ আমি রিকারশনে যতটুকু বুঝছি এবং যতটুকু দিয়ে আমি মানে পড়াইতে আসছি বা নিজে প্রবলেমগুলো সলভ করছি, ওইটার পুরোটাই বেসমেন্ট ছিল আসলে ওই রিকারশনের ওই জিনিসটা। একটু ওয়েট, আমি জাস্ট পুরা ক্লাস দেখাবো না, জাস্ট আমি দেখাইতেছি যে সিএসসি 110, হ্যাঁ। সো সিএসসি 110 এখানে একটা ক্লাস আছে প্রায় 2 ঘন্টা 15 মিনিট, অল অ্যাবাউট রিকারশন অ্যান্ড 7 এক্সাম্পল। সো এখানে আমি আমার আমার টাইমে মানে অ্যাজ এ স্টুডেন্ট আমি আসলে যেভাবে হাতে কলমে নোট করে জিনিসগুলো বোঝার চেষ্টা করছি যে হেড রিকারশন কি, টেল রিকারশন কি, তারপরে ট্রি রিকারশন কি, কল স্ট্যাক কিভাবে কাজ করে। এই 110 একটা স্টুডেন্ট যদি এগুলা জানতো, তাহলে সে ইজিলি আসলে তার যে ট্রেসিং বা রিকারশন থেকে যে ট্রেসিং গুলো আসতো সে ইজিলি পারতো। আমি রেকমেন্ড করব এই ভিডিওটা তোমাদের দেখার। যারা এই ভিডিওটা দেখবা তাদের আসলে রিকারশন থেকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি। ঠিক আছে? সো এটাই বললাম, রিকারশন আসলে দি মোস্ট একটা মানে কনফিউজিং টপিক। ঠিক আছে? সেটা 110 হোক, সেটা 220 হোক বা 221 হোক। 221 এ তো আরো মানে ভয়াবহ রিকারশন আছে। আমি জাস্ট 1 সেকেন্ডের একটা ক্লিপ ওপেন করি 221 এর রিকারশনের, তাহলেই বুঝতে পারবা। আচ্ছা, সো প্লেলিস্ট 221, হ্যাঁ। সো আমি আসলে ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি পড়াইছিলাম, যেখানে আসলে রিকারশন ছিল না। বাট এই যে রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি মোটামুটি 2 ধরনের হয়। তোমাদেরকে আমি যে টাইম কমপ্লেক্সিটিটা পড়াইছি সেটা আসলে ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি পড়াইছি, বাট ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটিরই 50% এরও কম পড়াইছি, যেটা আসলে আমাদের জন্য লাগে। বাট তুমি যখন 220 শেষ করবা, সেই 50% থেকে তোমাকে বাকি 50% পড়া লাগবে। এবং রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি, যেটা আমি আসলে এখন একটু একটু বলতেছি, বা 110 এর যে ভিডিওটা দেখালাম ওইটাতে, এই দুইটা মিলে রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটিরও 50% কম আজকের ক্লাসে আলোচনা করবো, বাকি 50% 221 এ। সো এখানে আসলে ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটির যত ধরনের ইউজ কেস আছে আমি আসলে এই ভিডিওতে দেখাইছিলাম আর কি। ঠিক আছে? সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে রিকারশন বা টাইম কমপ্লেক্সিটি এগুলা কখনোই পিছু ছাড়বে না, এগুলোকে আপন করে নেওয়া লাগবে। সো যাই হোক, আমরা আমাদের কাজে ব্যাক করি। তো
আচ্ছা, তো তাইলে আমরা হইতেছে যে মোটামুটি কোডিং পার্টের একটু জেনারেল বিষয়টা বুঝছি। তো চলো আমরা আসলে রিকারশন এর এখান থেকে শুরু করি। সো আমরা বেশ ভালোই বুঝলাম যে ঠিক আছে রিকারশন এর কিছু, কিছু জিনিস আছে যেগুলা আমাকে বোঝা লাগবে। এখন আমরা একটু আবার একটু থিওরিটিক্যাল পড়াশোনায় ব্যাক করি। সো রিকারশন কি? আমি যেটা বললাম যে, যে ফাংশন নিজের কাজ করার জন্য আবার নিজেকেই কল করে সেটা হচ্ছে রিকারশন। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আ এখানে আমি একটা কল করছি। কল করছি কি শো 3 দ্বারা আমি একটা কল করছি। ঠিক আছে? শো 3 সো এই শো মেথডটা এখানে ডিজাইন করা আছে। এখানে যেহেতু 3 আছে তার মানে আমার মেথডের যে প্যারামিটার সেটা আসলে ইন্টিজার হবে এবং সে একটা এনে এই 3 টা রিসিভ করবে। এখানে একটা রিকার্সিভ বা বেস কেস দেওয়া আছে। এই বেস কেসের কাজ কি যতক্ষণ পর্যন্ত n এর ভ্যালু 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে বেস কেসে পৌঁছাবে না। সিম্পল। সো এখানে শুরুতে কি প্রিন্ট হবে? শুরুতে আমার 3 প্রিন্ট হবে, তারপর 2 প্রিন্ট হবে, তারপরে আসলে 1 প্রিন্ট হবে, রাইট? সো এটাই কিন্তু আসলে আউটপুটে আসছে। সো এই মেথডটা সরি এই ফাংশনটা অবশ্যই একটা রিকার্সিভ ফাংশন। কারণ এই মেথডটা কাজ করার জন্য বা কমপ্লিট হওয়ার জন্য সে নিজেকে আবার কল করছে। সো এভাবে আমরা দেখতে পারি। অ্যান্ড অবশ্যই এখানে থামার জন্য একটা কন্ডিশন আছে দিস ইজ বেস কেস। আর এই জিনিসটাকে বলা হয় রিকার্সিভ কল। এই শো হইতেছে একটা মেথড বাট এর ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় রিকার্সিভ কল। আর এই ইফ দিয়ে বা কোনো কন্ডিশন যেটা থাকবে সেটাকে বলা হয় বেস কেস। সো এই টার্মিনোলজি গুলা বোঝা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই জিনিসটা আসলে কিভাবে কাজ করলো মেমোরিতে আমি একটু দেখার ট্রাই করি। সো দেখো, যখন এই এই ১ নম্বর পেজ তো আমি বুঝলাম। এখন আমি ২ নম্বরটা দেখি। ২ নম্বরে এখানে দেখতে পাচ্ছ যে বেস কেস মানে হচ্ছে থামার শর্ত আর রিকার্সিভ কল মানে হচ্ছে নিজেকে আবার কল করা। সো এই যে বেস কেস অ্যান্ড হচ্ছে রিকার্সিভ কল ২ টা আছে। তো ১ম আমার কলটা কি হয়েছিল বলো তো? ১ম কলটা হয়েছিল আমার আ ১ম কলটা আমার কি হয়েছিল? sum3 রাইট? আচ্ছা। sum3 দিয়ে কল করছি তখন আমার এখানে sum3 দিয়ে যখন কল হইছে তখন কি? এই জায়গাতে এসে তুমি এই জায়গাতে দেখো। এই জায়গাতে এসে ১ম এ 3 প্রিন্ট করছে। 3 প্রিন্ট করার পরে আবার আ সরি আমি আসলে এটার কথা বলতেছি আরকি। এটার কথা বলতেছি। সো ১ম এ এখানে আসছে ইফ এ আসছে, ইফ কাজ করে নাই। রিটার্ন কি করছে? 3 প্লাস সাম 2 দেখো 3 প্লাস সাম 2 রাইট? আচ্ছা। 3 কিন্তু এখানে আছে। তারপরে আবার কিন্তু সাম 2 দ্বারা কল হইছে। যখন সাম 2 দ্বারা কল হইছে তখন কি হইতেছে? 2 প্লাস সাম 1 রাইট? মানে তুমি যদি খাতা কলমে জিনিসটা চিন্তা করতা প্রোগ্রাম প্রত্যেকটা লাইনে কি করতেছে তাইলে কিন্তু তুমি এরকমই দেখতে পারতা। তারপরে এখানে সাম 1 তো এখানে রিটার্ন কি হইতো 1 আসতো এখানে আর এখানে 1 - 1 0 দ্যাটস ওয়াই সাম 0 আসতো। তো সাম 0 মানে কি? সাম 0 মানে তো আল্টিমেটলি এখানে বলে দিছে দেখো যখন n এর ভ্যালু 0 হবে সাম যখন 0 দিয়ে তুমি এখানে পাঠাইতেছো যখন n এর ভ্যালু 0 হবে তখন আমি 0 বসাবো। দ্যাটস ওয়াই আমি এখানে 1 টা এখানে রাখছি আর এই 0 টা আমি এখানে রাখছি। সো 3 + 2 + 1 + 0 = 6। সো এইভাবে করে আমি আসলে খাতা কলমে চিন্তা করি। কিন্তু আমার যে মানে কল স্ট্যাক বা স্ট্যাকে জিনিসটা কিভাবে কাজ করে? স্ট্যাকে জিনিসটা যেভাবে কাজ করে যে শুরুতে আমার মেমোরিতে যতক্ষণ না পর্যন্ত আমি রিটার্নে পৌঁছাইতেছি না ততক্ষণ পর্যন্ত আমার আসলে আ মানে স্ট্যাকে তোমরা তো স্ট্যাক জানো কি? স্ট্যাক মানে হইতেছে যে আ আচ্ছা, এখানে হইতেছে স্ট্যাক মানে কি? স্ট্যাক মানে হইতেছে যে আমরা যে মিডের আগে স্ট্যাক করছি যে লাস্ট ইন ফার্স্ট আউট, রাইট? সো এখানে স্ট্যাক জিনিসটা কিভাবে কাজ করে যে দেখো ফাংশন যখনই কল হয় তখন স্ট্যাকে পুশ হয়, রাইট? ফাংশন যখন কল হয় তখন স্ট্যাকে পুশ হয়। আর বেস কেস হিট করলে রিটার্ন শুরু হয় এবং ফার্স্ট ইন ফার্স্ট আউট লিফো ভাবে ভ্যালুগুলা ফিরে আসে। তো আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে ফাংশন কল। দেখো ৫ নম্বরে যদি আমি আসি, ফাংশন কলে এখানে কি বলছে যে when a function is called it goes on the stack. সো যখন একটা ফাংশন কল হয় তখন সেটা স্ট্যাকে যায়। when it finished যখন আমার ফাংশন কলটা ফিনিশড হয় it is removed বা পপড হয়ে যায়। স্ট্যাক পপ মানে তো বুঝি সেটা বের হয়ে যায়, রাইট? সো এখন আমারে বলো তো যে এই যে এখানে যে মেথডটা আছে, এই মেথডটা সর্বপ্রথম মেইন মেথড থেকে কল হওয়া শুরু হয় না? রাইট? মেইন মেথড থেকে কিন্তু আমি যখন এই মেথডটা আছে এখানে একটা নিচে একটা মেইন মেথড থাকবে। সেই মেইন মেথড থেকে কলটা দেয়া কিন্তু শুরু হয়। সো মেইন মেথড থেকে কল দেয়া শুরু হইলো এবং মেইন মেথডের ভিতরে ফাংশন 1 কে কল করা হইছে। সো দেখো শুরুতেই কিন্তু আমার মেইন মেথডটা স্ট্যাকে এসে জমা হইছে, রাইট? আচ্ছা। মেইন মেথডটা জমা হইছে। এখন মেইন মেথডের যখন জমা হইছে মেইন মেথডটা কাকে কল করছিল? ফাংশন 1 কে কল করছিল। দ্যাটস ওয়াই এটা কিন্তু দেখো মেইনের উপরে স্ট্যাকের
স্ট্যাকে তো সবার নিচে একটা জিনিস থাকে, তারপরে যদি কোনো কিছু অ্যাড করতে হয় তার উপরে চলে যায়। তো ফাংশন 1 টা এখানে স্ট্যাকে জমা হয়েছে। এই ফাংশন 1 আবার কাকে কল করছে? এই ফাংশন 1 আবার ফাংশন 2 কে কল করছে, যেটা আবার দেখো স্ট্যাকে 1 এর উপরে যেয়ে বসছে। এবং এই ফাংশন 2 এটা আবার কাকে কল করছে? ফাংশন 3 কে কল করছে। যখন আমি ফাংশন 2 এখান থেকে কল করছি, সে আসলে এখানে আসছে, এখানে আসার পর সে ফাংশন 3 কে কল করছে। অ্যান্ড ফাংশন 3 কি করছে? ফাংশন 3 এর উপরে আসছে। এর উপরে আসার পরে ফাংশন 3 যখন কল করা হয়েছে এখানে, ফাংশন 3 তে এখানে আসছে, আসার পর দেখা যায় হ্যালো প্রিন্ট করা হয়েছে। সো আল্টিমেটলি এখানে এই পুরো স্ট্যাক যখন আমার ফিল আপ হয়ে গেল, তখন আমাকে রিটার্ন করবে কি? এই হ্যালোটা রিটার্ন করবে। এই মানে কলের সাথে স্ট্যাক যেভাবে বাড়তিছে, এই জিনিসটা কি বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা। সো তাহলে আমরা এভাবে চিন্তা করব যে যখনই আমার একটা কল হইতিছে, তখনই আসলে সেটা নিচে বসতেছে। যখনই আমার কল হইতেছে সেটা আসলে নিচে বসতেছে। যদিও যখন আমরা প্রোগ্রামিং করি বা যখন আমরা প্রবলেম সলভ করি, তখন আমরা আসলে এই জিনিসটা নিয়ে বদার্ড না, এই জিনিসটা চিন্তা করি না। বাট ইন্টারনালি এভাবে স্ট্যাকে এসে ফাংশন কলগুলো জমা হয়। তুমি যখন জাভাস্ক্রিপ্ট পড়বা, যদি লাইফে কখনো পড়ো, জাভাস্ক্রিপ্টের ইভেন্ট লুপ আর্কিটেকচার বলে একটা টপিক আছে, বা সিনক্রোনাস অ্যান্ড অ্যাসিনক্রোনাস বলে একটা টপিক আছে। ওই টপিকে স্ট্যাক স্ট্যাক বা কিউ এই ধরনের কিছু অপারেশন আছে। সেখানে দেখা গেছে যে যখন আমরা কোনো একটা লেটস সে আমরা এই যে কানেক্টে যাই, কানেক্টে যাওয়ার পরে কোর্স এড করার জন্য এড হইতেছে না, তখন বারবার আমরা ক্লিক বাটনে ক্লিক করি না? সো এই যে বারবার ক্লিক করতেছি, তার মানে প্রত্যেকবার আমার একটা কমান্ড যাচ্ছে, রাইট? আমার সার্ভারে বা ব্যাকএন্ডে একটা করে কমান্ড যাচ্ছে। তো এতগুলো কমান্ডের তো আমার দরকার নাই। তো তখন সে কি করে? একটা কমান্ডকে সে আসলে কাজ করার জন্য পাঠায় দেয়, বাকিগুলাকে সে স্ট্যাকে বা কিউতে জমা করতে থাকে। এটার আসলে ডিটেইল এক্সপ্লেনেশন আছে, আমি গেলাম না। বাট তখন আসলে এই ধরনের স্ট্যাকে মেথড কিভাবে জমা হয় বা রিকারশন কিভাবে কাজ করে, এই লজিক গুলো তখন লাগবে আরকি। ঠিক আছে? সো আমরা মোটামুটি আসলে বোঝার চেষ্টা করতেছি। সো রিকারশন এর সমাধানের ৪ টা ধাপ আছে। একটা হচ্ছে তুমি ১ম এ প্রবলেমটা বুঝবা যে তোমার কাছে প্রবলেমটা কি চাইছে। তোমাকে বেস কেসটা বের করা লাগবে যে এই প্রবলেমটা কখন আমি থামাবো। অ্যান্ড রিকারশন ছোট প্রবলেমের জন্য ফাংশন কল করতে হবে। অ্যান্ড কারেন্ট অ্যান্সার কিভাবে, আচ্ছা এটা মানে ভগ একটা কথাবার্তা। সো এই ৪ টা ধাপ পড়ে গেলে রিকারশনের প্রবলেম সলভ করা যায়। রিকারশনের প্রবলেম সলভিং এ আমরা দেখতে পাবো। আচ্ছা, সো কমন প্যাটার্ন কি? কমন প্যাটার্ন হচ্ছে যখন n থেকে 0 পর্যন্ত কমাতে বলবে, তার মানে তুমি রিকার্সিভ কলটা দিবা কি n-1। যখন 0 থেকে n পর্যন্ত বাড়াইতে বলবে, তখন কি n এর যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুর সাথে এক এক করে যোগ করব। সো এই প্যাটার্নগুলো তুমি যখন প্রবলেম দেখবা তখনই একটু একটু পরে দেখতে পাবা। যেমন হইতেছে যে আমি যখন প্রিন্ট করতেছিলাম, সো দেখো এখানে কি বলতেছিল? এখানে বলতেছিল যে আমি 3 দিব। 3 থেকে আমাকে n-1 করতে হবে। n-1 মানে কি? এখানে 3 দিছি, তার মানে কি 3 এর পরে আমাকে কি প্রিন্ট হবে? 2 প্রিন্ট হবে প্লাস 1 প্রিন্ট হবে। সো আমি কিন্তু এই প্রবলেমটা দেখেই বুঝতে পারতেছি যে আমি সাম অফ 3 মানে 1 প্লাস 2 প্লাস 3 এই সামটা বের করতে চাই। সো আমাকে যদি কল দেয় 3, তার মানে আসলে আমাকে প্রিন্ট করতে হবে কি? 3 প্লাস 2 প্লাস 1। আল্টিমেটলি কিন্তু তাই, রাইট? ১ থেকে ৩ পর্যন্ত যোগ করা আর ৩ প্লাস ২ প্লাস ১ করা, এটা কিন্তু সেম কথা। সো যেহেতু ৩ থেকে আমাকে ১ এ আসতে হবে, তার মানে কি n টা কমাইতে হবে। এখানে কিন্তু আমি প্লাস দিতে পারতাম না। সো দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে যে যদি তোমাকে n থেকে 0 তে আসতে হয় তাহলে এটা ইউজ করবা এই রিকার্সিভ কলে। আর যদি হচ্ছে 0 থেকে n এ যেতে হয় তাহলে প্লাস করবা। অ্যারে স্ট্রিং এর জিনিসটা আমরা যাই নাই। অ্যারে আর স্ট্রিং আমাদের টু বি অনেস্ট আ ট্রি এগুলাতে এখন লাগবে না। দ্যাটস ওয়াই আমি এটা ডেপথ এ এখন যাব না। যখন লাগবে তখন প্রবলেম সলভিং এ অ্যারে বা স্ট্রিং নিয়ে আমি বলে দিব। আমি চাই না ক্লাসটা অনেক বেশি কমপ্লিকেটেড হোক। আচ্ছা, নাম্বার অ্যান্ড ডিজিট এইটার একটা এক্সাম্পল দেখব যে এটা আসলে কিভাবে কাজ করে। অ্যান্ড স্ট্রিং এর ১ম ক্যারেক্টার বাদ দেওয়ার জন্য আমরা str.substring এটাও আসলে আমাদের সিলেবাসের আওতাভুক্ত না, বাট দিয়ে রাখছি জাস্ট শেখার জন্য। ঠিক আছে? সো আই হোপ জিনিসটা তোমরা বুঝতে পারছো। সো এখন আমরা একটু দেখি যে রিকারশন এন্ড লুপের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? ঠিক আছে? বেসিক ডিফারেন্সটা হচ্ছে রিকারশন হচ্ছে নিজেকে কল করে আর লুপ নিজে বারবার চলে। এটা নিয়ে কারো কোনো মানে কোয়েশ্চেন থাকা উচিত না, এটা আমি বলছি। রিকারশনে অলওয়েজ স্ট্যাক ব্যবহার করা হয় আর লুপে আমরা ভ্যারিয়েবল ব্যবহার করি। লেটস সে i, j এগুলো আমরা ইউজ করি। আচ্ছা, রিকারশনের কোড সবসময় ছোট হয় এবং দেখতে সুন্দর লাগে। কিন্তু লুপের প্রবলেম দেখবা যে নেস্টেড লুপে পর্যন্ত চলে যায়। ২ টা লুপ, ৩ টা লুপ, কখনো, কখনো অনেক বড় হয়ে যায়। আচ্ছা, রিকারশনে মেমোরি অনেক বেশি লাগে। আচ্ছা, আমাকে এটা বলো তো, টাইম অ্যান্ড মেমোরি এই ২ টা কি সেম জিনিস নাকি একই জিনিস? বলো। আলাদা। আসলে এই মেমোরি মানে আসলে মেমোরি না, মেমোরি মানে হচ্ছে স্পেস। ঠিক আছে? আমরা পড়ছি না
টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। সো রিকারশনে আসলে টাইম নিয়ে কথা এখন বলতেছে না। ওরা আসলে মেমোরি নিয়ে কথা বলতেছে। কারণ যখন তুমি রিকারশন ইউজ করতেছো তার মানে সেখানে আসলে মেমোরি লাগবে। কেন মেমোরি লাগবে বেশি? বিকজ তুমি বারবার স্ট্যাকে তুমি একটা করে ফাংশন কল ইউজ করতেছো, রাইট? লুপে কি তুমি এরকম স্ট্যাক ইউজ করতা? করতা না। দ্যাটস ওয়াই যখন তুমি রিকারশন ইউজ করতেছো সেখানে কিন্তু মেমোরি বেশি লাগে। আর অন্যদিকে অন দ্য আদার সাইড তুমি যখন লুপ ইউজ করো সেখানে কিন্তু তুমি কোনো স্ট্যাক ইউজ করো না। তুমি সেখানে ভ্যারিয়েবল ইউজ করো। দ্যাটস ওয়াই সেখানে মেমোরি কম লাগে। এই জিনিসটা কি বুঝা গেছে? এই কয়েকটা তার বেসিক যে কন্ডিশন এগুলা কি বুঝা গেছে? আচ্ছা। সো আমরা কিন্তু আস্তে, আস্তে রিকারশন এর ব্যাপারে অনেক কিছু জানতে পারতেছি যে ও আসলে কেমনে কাজ করে, কেমনে নিজেই নিজেকে কল করে, কিভাবে কমায়, কিভাবে বেস কন্ডিশন এ যায়, কিভাবে স্ট্যাক এ জিনিসগুলা থাকে অ্যান্ড সো ফার আমরা অনেক কিছুই দেখতেছি আরকি। আচ্ছা। সো এখানে কিছু ইম্পোর্টেন্ট নোট আছে। সেটা হইতেছে যে ইম্পোর্টেন্ট নোট কি? বেস কেস ভুলে গেলে ইনফাইনাইট রিকারশন হবে যেটা আমরা দেখলাম। বেস কেস না দিলে স্টেক ওভারফ্লো হয়ে যেতে পারে অ্যান্ড ইনপুট প্রতিবার ছোট হতে পারে। রিকার্সিভ কলের আগে এবং পরে আউটপুট পরিবর্তন হয়। এটা আমরা মোটামুটি দেখছি। আর রিকারশনের স্টেট স্ট্যাকে সেফ থাকে এটাও আমরা মোটামুটি দেখলাম। সো এগুলা খুবই বেসিক কথাবার্তা। আচ্ছা, রিকারশন আসলে আমরা কখন ব্যবহার করি এই জিনিসটাতে যদি আসি। যখন প্রবলেমটা ছোট, ছোট একই রকম সাব প্রবলেমে ভাগ করা যায়। আচ্ছা, এই জিনিসটা আবার কেমন? ছোট, ছোট একই প্রবলেমে ভাগ করা যায়। আচ্ছা, যখন আমরা এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছিলাম, দেখো তো, যখন আমি sum of 3 দিছি, এটাকে ভাগ করে দেখো তো আমি 3 প্লাস sum of 2 করতে পারি নাই? তার মানে দেখো আমি কিন্তু সাম মেথডটাকে ২ টা ছোট প্রবলেমে ভাগ করতে পারি। আবার এই 2 টাকে আমি কিন্তু আবার দেখো আরেকটা ছোট প্রবলেমে ভাগ করতে পারি। রাইট? তার মানে এখানে এটাই বলা হইছে যে যখন একটা বড় প্রবলেমকে ছোট, ছোট একই রকমের সাব প্রবলেমে ভাগ করা যায়, তখন আসলে আমরা রিকারশন ইউজ করব। আচ্ছা। আরেকটা কখন রিকারশন ইউজ করা যায়? যখন সলিউশনের যখন সলিউশনের স্ট্রাকচার রিকার্সিভ হয়। যেমন সেটা ট্রি বা ব্যাক ট্র্যাকিং। ব্যাক ট্র্যাকিং তুমি 221 এ হয়তো ২-১ বার নাম শুনতে পারো, বাট রিকারশন অ্যান্ড ব্যাক ট্র্যাকিং হচ্ছে ভাই এবং ব্রাদার। মানে ২ জন আসলে আ একই মায়ের ২ ভাই আরকি। ঠিক আছে? ব্যাক ট্র্যাকিং মানেই বুঝতে পারতেছো যে উল্টা দিক থেকে কিছু একটা করতে হবে। মানে পিছন দিক থেকে ট্র্যাক করতে হবে, রাইট? আর ট্রি মানে কি? ট্রি তো আমরা পড়বো। এই যে একটু আগে আমরা এখানে এক্সাম্পল রাখছি। ট্রি মানে কি? ট্রি মানে হইতেছে কাইন্ড অফ এই ধরনের স্ট্রাকচার। কই গেল, কই গেল? হ্যাঁ, এই ধরনের স্ট্রাকচার। ট্রি মানে হচ্ছে এই ধরনের স্ট্রাকচার। ঠিক আছে? আচ্ছা। সো কই গেল? হ্যাঁ, আমরা এখানে ছিলাম। আচ্ছা। অ্যান্ড যখন কোড ক্লিন এবং ইজি হয়। সো কোড ক্লিন এবং ইজি করার জন্য আমরা রিকারশন ইউজ করি। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে এই সময়গুলোতে আমরা রিকারশন ইউজ করি। আচ্ছা, আর 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 এখানে আরেকটা ধরে নাও যে রিকার্সিভ ফাংশন ছোট প্রবলেমগুলো পারফেক্টলি সলভ করে, তাহলে কারেন্ট লেভেলে তোমার কাজ হচ্ছে শুধু এক্সট্রা অংশ এড করা। আচ্ছা, এটা নিয়ে এটা খুব একটা ইম্পোর্টেন্ট কিছু না। ওকে, সো এখন চলো আমরা কয়েকটা ছোট, ছোট মিনি প্রবলেম দেখি। সো এখানে কি বলছে? অ্যান এখানে বলছে n থেকে 1 পর্যন্ত প্রিন্ট করো। সো আমি যদি প্রিন্ট ফাংশনে 4 দেই তাহলে এটার আউটপুট হওয়া উচিত 4, 3, 1, 2। যেহেতু দেখো n থেকে 1 পর্যন্ত বলছে তার মানে কি অবশ্যই আমার কোথাও n-1 ইউজ করা লাগবে, বিকজ এটা আমি কিন্তু আমার এই কমন প্যাটার্নে দেখছি। রাইট? ওকে, ফাইন। সো দেখো এখানে বেস কেস দেয়া হয়েছে 0 পর্যন্ত, 0 মানে 0 তে গেলে সে বের হয়ে যাবে। বাট 0 কিন্তু সে প্রিন্ট করবে না। তার মানে সে আসলে 4, 3, 2, 1 পর্যন্ত প্রিন্ট করবে। অ্যান্ড তুমি দেখতে পাচ্ছ তুমি যদি প্রিন্টটাকে এর আগে দিতা তাইলে কি সে প্রিন্ট করত? একটু কোয়েশ্চেন আছে। আমি বললাম যে হ্যাঁ, কিছু বলতেছিলা কেউ? ওকে। সো ইফ কন্ডিশনে যখন ঢুকবে না তখন সে ডিরেক্ট 3 প্রিন্ট করবে এবং একটা কল করবে। রাইট? ওকে, ফাইন। এখানে কিন্তু অনেক ধরনের কথাবার্তা আছে যে স্ট্যাকে জমা হবে। আমি কিন্তু সেই ডেপথ এ গেলাম না। তোমরা আই হোপ যে সেই জিনিসটা বুঝতেছো। একটা প্রবলেম পাওয়ার পরে আমি কিভাবে সলিউশন করব আমি সেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছি। থিওরিটিক্যাল নলেজ আই হোপ তোমার মধ্যে এতটুকু আসছে যে স্ট্যাক কল হয়, স্ট্যাকে একটার পরে একটা হয়। যতক্ষণ পর্যন্ত রিটার্ন না আসে ততক্ষণ পর্যন্ত সে বের হইতে পারে না, পপ হইতে পারে না। রিটার্ন আসার পরে সে স্ট্যাক থেকে উপর থেকে পপড আউট হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা। সো এই কোডটা আমি বুঝতে পারলাম। এখন কি বলছে? রিভার্স প্রিন্ট মানে ১ থেকে n পর্যন্ত। ১ থেকে n মানে কি? আমার ১ এর পরে ২ আসবে। তার মানে আমার কোথাও না কোথাও আসলে রিভার্স প্রিন্টের বেলায় কি হবে বলো তো? রিভার্স প্রিন্টের বেলায় কি এখানে n-1 হবে নাকি n+1 হবে? বলো তো? n-1, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, রিভার্স প্রিন্ট। তোমাকে আমি এখানে 4 দিয়ে দিছি।
তোমাকে এখন প্রিন্ট করা লাগবে কত, 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করা লাগবে। এক থেকে চার থেকে? এই যে এখানে বলে দেওয়া আছে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করো, তোমাকে আমি 4 বলে দিলাম, তাহলে তোমাকে প্রিন্ট করতে হবে কত, 1 থেকে 4। আচ্ছা আচ্ছা, তাহলে তো একটা বাড়িতে। তাহলে এখানে কি আমার n-1 হবে নাকি হইতেছে যে n+1 হবে? আবার এখানে আবার একটু আছে। আচ্ছা, এই দুইটা কোড একটু দেখো, যে এই দুইটা কোডের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন এটা আছে আসলে এই রিকার্সিভ কলের আগে, আর এইখানে এটা আসলে রিকার্সিভ কলের পরে আছে, রাইট? বাট তোমার তোমার কোশ্চেনটা কি এইটা হইতে পারতো না যে আচ্ছা, তাহলে মানে এখানে একটা ক্যাচ আছে, এখানে আসলে যখন আমি এখানে n এর ভ্যালু 4 পাঠাইছে, তখন আসলে এই লাইনটা তো রান হবে না। এই লাইনটা রান না হওয়ার পরে এই যে এই জিনিসটা, এই জিনিসটাই খুবই ইন্টারেস্টিং জিনিস। এই জিনিসটা আমি একটু আলাদাভাবে বুঝাই। এটাকে আমি নিলাম। এটা বুঝলে তুমি আসলে মূল কনসেপ্টটা বুঝবে যে সবসময় যে 1 থেকে n বললেই তুমি n+1 দিবা, এটা আসলে নট, মানে সবসময় সত্য না। আচ্ছা, সো এই সাইডে দেখি এখানে কি বলছে, রিভার্স প্রিন্ট 1 থেকে n পর্যন্ত আমাকে করতে হবে, ঠিক আছে, ভালো কথা। সো আমি একটা কাজ করি, সেটা হইতেছে কি কাজ, আমি হইতেছে যে এখানে রিভার্স প্রিন্ট আছে, সো রিভার্স প্রিন্টের শুরুর কলটা আমার কি হবে, আমি এখানে একটা মেমোরি রাখলাম, স্ট্যাক রাখলাম। বলতো স্ট্যাকের সবার নিচে কে বসবে? রাইট, এটা বসবে না শুরুতে? শুরুতে আমার যখন এই প্রিন্ট রিভার্স, এখানে আমি যখন প্রিন্ট রিভার্স 4 দিয়ে এখানে আসছি, তাহলে আমার স্ট্যাকে প্রথমে প্রিন্ট রিভার্স 4 বসবে না? আচ্ছা, প্রিন্ট রিভার্স 4 বসলো। এরপরে আমি কি করব, আমি এখান থেকে এখানে আসবো, এখানে আসার পর দেখবো এখানে একটা বেস কন্ডিশন, বাট সেটা ট্রু হবে না, বিকজ n এর ভ্যালু এখন আছে 4। তাহলে আমি আবার রিভার্স প্রিন্ট n-1 করব, রাইট? সো আমি কি করলাম, রিভার্স প্রিন্ট রিভার্স প্রিন্ট রিভার্স, এখানে আমি 3 করব। তারপরে আমি আবার কলে যাব, সো প্রিন্ট রিভার্স, এখানে আমি কত করব, 2 করব। আমি আবার স্ট্যাকের উপরে যাব, প্রিন্ট রিভার্স, এখানে আমি 1 করব। তারপরে আমি আবার কলে যাব, কলে যাওয়ার পরে আমি কি করব, প্রিন্ট রিভার্স 0। যখনই আমি 0 পাইছি, দেখো প্রিন্ট রিভার্স যখন 1 ছিল তখন সে এখানে গেছে, এখানে যাওয়ার পরে সে দেখছে যে না এটা তো 1 না, সে এখানে আসছে, এখানে আসার পরে সে আবার একটা কল পাইছে, কলটা কত পাইছে, 1-1, যেটা আসলে 0। সো প্রিন্ট রিভার্স 0 আমার স্ট্যাকের উপরে চলে গেছে, এন্ড এই জায়গাতে যাওয়ার পরে সে আসলে বেস কন্ডিশনে পৌঁছায়নি। এই জায়গাতে পৌঁছানোর পরে সে আসলে বেস কন্ডিশনে পৌঁছাইছে না? আচ্ছা, এখন তুমি আমারে বলো বেস কন্ডিশনে কি বলছে, যখন n এর ভ্যালু 0 সে রিটার্ন কত করবে, রিটার্ন করবে, রাইট? দেখো যখন n এর ভ্যালু 0 তখন সে রিটার্ন করবে না? আর রিটার্ন করা মানে কি বলতো, রিটার্ন করা মানে হইতেছে যে এই যে দেখো এখানে কি বলছে, বেস কন্ডিশনে হিট করলে রিটার্ন শুরু হয়, এবং সেই রিটার্নটা কিভাবে হয়, লাস্ট ইন ফার্স্ট আউট ভাবে ভ্যালু ফিরে আসে। সো লাস্ট ইন কে হয়েছে বলতো, লাস্ট ইন এইটা হয়েছে না? হ্যাঁ, স্ট্যাকে আমার লাস্ট ইন হয়েছে এইটা। সো এখান থেকে আমাকে রিটার্ন করতে বলছে, যখনই আমি এখানে পাইছি এখানে রিটার্ন করব। এখন রিটার্ন আমি কি করব, রিটার্ন আমি ওইখান থেকে আসলে এখানে যাব। সো আমি অন্য একটা কালি ইউজ করি, আমি 0 থেকে এখানে আসলাম, এখানে আসার পরে আমি এখান থেকে এখন রিটার্ন করব। কি রিটার্ন করব, আমি যখন কোডে আসব, কোডে আসার পরে দেখতে পাবো যে এখানে n এর ভ্যালু রিটার্ন করতে বলছে, ঠিক আছে? দেখো সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন n। সো যখন আমি এখানে আসবো তখন আমি রিটার্ন করব 1, এখান থেকে আমি আবার নিচে আসব, এখান থেকে রিটার্ন হয়ে আমি এখানে আসব 2, এখান থেকে রিটার্ন হয়ে আমি এখানে আসব 3, এখান থেকে রিটার্ন হয়ে আমি 4 এ আসব 4। তাহলে এখন বলো, এখন কি আমি 1 2 3 4 এইটা আমি পাইলাম? বুঝতে পারলা? মানে এই জিনিসটা কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা? এই জিনিসটা যদি তুমি না বুঝো তুমি অনেক সাফার করবা সামনে। সিম্পল অ্যানালজি ভাই, আমি তেমন কিছু বুঝি নাই, আমি বুঝছি যে আমার এখানে প্রিন্ট ফাংশন 4 দিয়ে কল হয়েছে, তাই আমি স্ট্যাকে এনে 4 কে বসাই দিলাম।
তারপরে আমি দেখলাম বেস কন্ডিশন হিট করছে কিনা, করে নাই, তখন দেখলাম প্রিন্ট রিভার্স আবার 3 হয়েছে, আমি এখানে তার উপরে বসাইলাম। এভাবে করতে করতে আমি 0 পর্যন্ত স্ট্যাকে জমা করলাম। এখন পর্যন্ত আমি প্রিন্ট করতে পারি নাই, কারণ আমি প্রিন্ট পর্যন্ত যাইতেই পারি নাই, আমার এখানে বারবার 1 করে কমতেছে। যখনই আমি বেস কন্ডিশনে হিট করছি তখন আমার কি হবে, স্ট্যাক থেকে একটা করে পপড হবে। ঠিক আছে, ভালো কথা, স্ট্যাক থেকে পপড হইলো। সো এখানে সবার লাস্টে যখন 0 হবে তখন সে বলছে কি রিটার্ন করতে হবে। আমি রিটার্ন হলাম, রিটার্ন করে আমি কই যাব? তুমি আমাকে বলো তো, এই প্রিন্ট রিভার্স 0 এটা আসলে কার থেকে কল হয়েছে? এখানে প্রিন্ট রিভার্স 1 থেকে কল হয়নি। প্রিন্ট রিভার্স 0 এটা আসলে প্রিন্ট রিভার্স 1 থেকে কিন্তু কল করা হয়েছিল। প্রিন্ট রিভার্স যখন এখানে 1 ছিল তখনই কিন্তু প্রিন্ট রিভার্স 0 ছিল, তাই না? এখানে এসে 0 হয়েছে। সো প্রিন্ট রিভার্স 0 আসলে কার কাছে পৌঁছাবে? সে তার যার থেকে কল করা হয়েছিল সে সেই জায়গাতে পৌঁছাবে। সে 1 এ পৌঁছাইছে। প্রিন্ট রিভার্স 2 এ আসলে কার থেকে পৌঁছাইছে? এ কিন্তু 3 থেকে পৌঁছাইছে। তো যখন আমি রিটার্ন করব তখন আমি আসলে উপর থেকে রিটার্ন করতে থাকবো। সো উপর থেকে যখন রিটার্ন করব তখন তুমি দেখো তো, এই রিটার্ন যখন 0 1 ছিল তখন আসলে রিটার্ন সে কত করতেছিল? জাস্ট ওই 1 টা রিটার্ন করতেছিল না, এখান থেকে আউটপুট করতেছিল। সো আমি এইজন্য আউটপুট দিছি 1, তারপর আউটপুট দিছি 2, আউটপুট দিছি 3, তারপর 4। এই জিনিসগুলো অনেকে আসলে একটু কঠিন ভাষায়, অনেক ফ্যাকাল্টি বা অনেক YouTube ভিডিওতে বুঝাই দেখে অনেকে বুঝতে পারে না। বাট জিনিসটা খুবই সিম্পল। আমি একভাবে আমার মেমোতে জমা হইতেছে, দেন রিটার্ন করার টাইমে তার আমি একটা, একটা করে উপর থেকে বের করতেছি, রিটার্ন করে বের করে দিতেছি। মেক সেন্স? তারা এক প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। তার প্রশ্নটা এখন কেমন প্রশ্ন বুঝতেছি না, কিন্তু একটু ভাই, আমরা যে সময় 0 থেকে 1 এ গেছি, হুম। ও সময় 1 টা প্রিন্ট হয়েছে, এটা কোন বেসিসে? মানে কি এটা এর পরের লাইনে পৌঁছাতে পারছে? মানে আচ্ছা, সিস্টেমের কার্যকর আচ্ছা, তুমি একটা জিনিস বলো তো, যখন প্রিন্ট ফাংশন 4 দিয়ে আমি কল করছিলাম এইটা, তখন কি সে কিছু প্রিন্ট করতে পারছিল বা এই লাইনে কি না, সে যেতে পারছিল? না পারে সে এখান থেকে আবার এখানে ব্যাক করছে না? সো এই জিনিসটা তো তার আসলে এই জিনিসটা স্ট্যাকে রাখার পরে, আচ্ছা, জিনিসটা তোমার মানে তুমি ভালো একটা প্রশ্ন করছো। এখানে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস আমি এড করে দেই। সো এভাবে এড করি আরকি, হ্যাঁ? তাহলে তুমি বুঝতে পারবা। আমি একটু মিনিমাইজ করি পিছন থেকে। আচ্ছা। সো ওর প্রশ্নের একটা সুন্দর উত্তর দেই। উত্তরটা হইতেছে, এই জিনিসটা আমি এই পর্যন্ত বুঝছি, রাইট? সো যখন আমি, আচ্ছা, আরো একটু পিছনে যাই। সো আরো পিছনে যাই। আচ্ছা, এই যে আমি যে আনডু বাটনে ক্লিক করতেছি, বারবার যে আমাকে পিছনে এনে যাচ্ছে, এখানেও কিন্তু স্ট্যাক কিউ এর ইউজ আছে, রাইট? সো সে কিন্তু মনে রাখছে যে আমি কোথায় টার্নটা দিছিলাম। অ্যান্ড এই জিনিসগুলাই কিন্তু আসলে যারা সফটওয়্যার মেক করে তারা কিন্তু স্ট্যাক ইউজ করে বা কিউ ইউজ করে আমি আমার আগের অ্যাকশন আর পরের অ্যাকশন তারা মনে রাখে। সেম অ্যাজ হইতেছে যে উইন্ডোজে যখন আমরা ব্যাক বাটন ক্লিক করে ব্যাকে যাই, সেখানেও স্ট্যাকের ইউজ আছে। সো আমি এই যে এখানে ব্যাক করতেছি, এখানেও স্ট্যাক ইউজ হইছে। আচ্ছা, যাই হোক। সো দেখো, ফার্স্ট যখন আমার কল হইছে তখন কিন্তু এখানে আমার প্রিন্ট রিভার্স 4 দ্বারা কল হয়েছে, দ্যাটস আমি এটা মেমোরিতে রাখে দিছি। সো এখানে যখন আসছে তখন সে কিছু করতে পারেনি। এখানে আসার পরে সে আ প্রিন্ট রিভার্স 4, আচ্ছা 4 আছে। প্রিন্ট রিভার্স যখন 4 ছিল, আচ্ছা। সো প্রিন্ট রিভার্স 4 যখন হইছে তখন দেখো এই জিনিসটা তো মেমোরিতে এখানে আসছে, প্রিন্ট রিভার্স 3 আসছে। আ এবং এর পরের লাইনে কি ছিল? n ছিল, রাইট? সো এই n এর ভ্যালু এখান থেকে কি হইছে? n এর ভ্যালু কিন্তু এখান থেকে আউটপুট 4 বের হয়েছিল, রাইট? আচ্ছা। তারপরে যখন প্রিন্ট রিভার্স 3 আমার এখানে ছিল, তখন সে কিন্তু আবার এখানে গেছিল। এই যে এখান থেকে, রাইট? এখানে যাওয়ার পরে সে 3 এর পরে মেমোরিতে কি করছে? মেমোরিতে সে প্রিন্ট রিভার্স 2 কে রাখছে এবং সে আসলে আউটপুট হিসেবে তার নিচে চলে গেছিল। নিচে যাওয়ার পরে সে n এর ভ্যালু কত? 3। সো সে এখান থেকে 3 প্রিন্ট করছিল। সে কিন্তু এটা পুরোপুরি মেমোরিতে করছে। সে কিন্তু এখন আউটপুট বের করে না। আউটপুট তখন বের হবে যতক্ষণ পর্যন্ত আমি বেস কন্ডিশনে না পৌঁছাইছি। এখন আমি প্রিন্ট রিভার্স 2 দিয়ে যখন আসছি, এখানে আমার 2 দিয়ে আসছি। আসার পরে আমি এখানে 2 1, সো আমি স্ট্যাকে কি করতেছি? প্রিন্ট রিভার্স 1 দিলাম অ্যান্ড এর পরের লাইনে আমার n এর ভ্যালুটাকে প্রিন্ট করতে বলছে। সো আমি এখান থেকে n এর ভ্যালুটাকে 2 প্রিন্ট করে দিলাম। এখান থেকে আমি n এর ভ্যালুটাকে 1 প্রিন্ট করলাম অ্যান্ড এখান থেকে আমার একটা কল আসবে। যখন আমি প্রিন্ট রিভার্স 1 নিয়ে উপর থেকে নিচে নামবো তখন আমার আরেকটা কল মেমোরিতে স্ট্যাকে জমা হবে। সেটা হচ্ছে কি? প্রিন্ট রিভার্স 0, রাইট? সো প্রিন্ট রিভার্স 0 এটা আমার মেমোরিতে জমা হলো। অ্যান্ড এইটাই কিন্তু আসলে আমার বেস কন্ডিশন বা রিটার্ন করতে হবে। RETU আর এন রিটার্ন। সো এখন আমি দেখো, এই যে 0, এই 0টা, এই 0টা আমি কই থেকে পাইছি? এই 1 এর কল করার টাইম এখান থেকে পাইনি। সো 0 আসলে কোথায় ব্যাক করবে? এই জায়গাতে ব্যাক করবে। এই জায়গাতে ব্যাক করার পরে আমি অন্য আরেকটা কালি নিই, এই কালিটা নিলাম। সো 0 যখন এখানে ব্যাক করবে, ব্যাক করার পরে সে দেখবে এখানে রিটার্ন কি করতে হবে? সে 1 রিটার্ন করবে। সো সে 1 বের করে দিবে।
তারপরে 1 যখন 2 তে ব্যাক করবে সে আসলে 2 বের করবে, তারপর 3, তারপরে 4। দিস ইজ হাউ মানে রিটার্ন ওয়ার্কস। এবার বুঝা গেছে? সো আমি আগেরবার ওইটা ইচ্ছা করেই বলি নাই আরকি। সামনে বলতাম। যাই হোক তুমি বুঝতে পারছো যে যখনই আমি 4 নিছি তখন কিন্তু আমাকে মেমোরির কোনো একটা জায়গায় এই 4 টা আমাকে রাখা লাগতো। তারপরে যখন আমি 3 নিছি তখন 3 টা কিন্তু এই যে n এর কারণে এই জায়গাতে আসছে। বাট যখন আমি রিটার্ন করতেছি, রিটার্ন কিন্তু আমার নিচ থেকে হইছে নাকি উপর থেকে হবে? তুমি যদি ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রসিডিওর ফলো করো তাইলে কিন্তু তোমাকে আ ফার্স্ট এ যে মানে লিফো, ঠিক আছে? লাস্ট ইন ফার্স্ট আউট। সো লাস্টে যে আসলে ইন হইছে তারে কিন্তু আমাকে বের করে দিতে হইছে। সো রিটার্ন করছি 1 বের করছি, 2 বের করছি, 3 বের করছি, 4 বের করছি। এটা আমার আউটপুট। সো তোমরা কি এই ছোট্ট ডিফারেন্সটা বুঝতে পারলা যে কেন এখানে 1 থেকে n পর্যন্ত করা হইলেও এই প্রোগ্রামে এখানে n-1 দিলাম। এটা আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত মানে এগুলা মাথায় আসবে। সো আই হোপ ১ নম্বর বুঝলা, ২ নম্বর বুঝলা। আচ্ছা এই জিনিসগুলা কিন্তু আমি কোথায় দিয়ে দিব? এই জিনিসগুলো আমাদের যে রিসোর্স শিট আছে সেই রিসোর্স শিটের ক্লাসের নিচে আমি এই পিডিএফটা দিয়ে দিব। এটা জাস্ট এক্সামের আগে একটা রিভিশন দিবা। কুইজের আগে হোক বা তাইলে তোমার সবকিছু আবার মনে পড়বে আরকি। এখানে সুন্দর করে সবকিছু আমি এক্সপ্লেইন করে রাখছি। সো তোমাকে কোনো কিছু নোট করা লাগবে না। আচ্ছা এখানে সুন্দর একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? সাম অফ ফার্স্ট n নাম্বারস। সো n পর্যন্ত সবগুলো নাম্বার যোগ করা লাগবে। তো আমি আসলে কি করতেছি? রিটার্ন n প্লাস n-1 যেটা আসলে এই যে একটু আগে উপরের প্রবলেমটা ছিল, রাইট? সো এটাই আসলে সাম অফ n নাম্বারস মানে n পর্যন্ত সংখ্যা যোগ করার, ঠিক আছে? ১ থেকে n পর্যন্ত। সো এখানে ৪ দিলে ১ম এ ৪ প্রিন্ট হবে, তারপর ৩ প্রিন্ট হবে, ২ প্রিন্ট হবে, ১ হবে। তুমি তুমি আই হোপ এটা বুঝতে পারছো যে যখন n-1 হইতেছে তার মানে এক, এক করে কমতেছে আরকি। অ্যান্ড এটাই কিন্তু আসলে এই জিনিসটা আরকি, রাইট? তুমি চাইলে একটু সময় ব্যয় করে এটার জন্য স্ট্যাক মেমোরি তৈরি করতে পারো। অ্যান্ড স্ট্যাক মেমোরি তৈরি করে তুমি মেমোরিতে রিটার্ন করতে পারো। সো অনেক কিছুই করতে পারো আরকি। তুমি করবা আরকি। আর কাউন্ট ডিজিটের বিষয়টা আমরা একটু দেখব। আচ্ছা। সো আমি একটা কোড নেই। কোড নিয়ে তোমাকে একটু দেখাই যে ডিজিট কাউন্ট এবং এই ডিজিট কাউন্টের প্রবলেমটা কিন্তু আমাদের প্রবলেম সলভিং ক্লাসের। সো আমরা এখন থেকে কিন্তু প্রবলেম সলভিং এ চলে যাইতেছি। সো চলো আমি দেখাই। সরি এটা তো মেশিন লার্নিং। নট এইটা। হ্যাঁ, এইটা। সো এই যে আমাদের যে বেসিক কোড এটা তো দেখলাম। আচ্ছা তোমাদের ইউনিভার্সিটি থেকে এই ধরনের একটা ডক্স দিয়ে দিবে যেখানে রিকারশন এর প্রায় ২৯ পেজের অনেক ভোগীযোগী কথাবার্তা আছে। মূলত ভোগীযোগী না, তুমি এগুলাই আমি পড়াইছি আরকি। তুমি এগুলা একটু রিডিং পড়লে বুঝতে পারবা। বাট এখানে একটু বেশি জিনিসপাতি দিছে। শিখলে তো কোনো কিছুই লস নাই, রাইট? বাট আমাদের যতটুকু লাগবে বা যতটুকু প্রয়োজন সেগুলাই আমি পড়াইতেছি। এখানে আরো এক্সট্রা অনেক কিছু আছে। তোমরা এগুলা একটু রিভিশন দিবা। অনেক অ্যাডভান্স জিনিসপাতি আছে যেগুলো আসলে 220 তে লাগে না, বাট অ্যাজ এ স্টুডেন্ট তুমি চাইলে এটা পড়তে পারো। সো হ্যাঁ, আমি এগুলাতে আসবো, একটু পরে আসবো। সো এই পিডিএফটাও আমি কিন্তু এখানে এড করে দিছি। এই পিডিএফটা একটু দেখবা, তাইলে তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একটু নিচে নামি। এক্সারসাইজ, এখানে এক্সারসাইজ আছে। সো দেখো এক্সারসাইজের আচ্ছা এক্সারসাইজ 1, A2, A3 আচ্ছা কয়টা এক্সারসাইজ আছে? 30 টা মনে হয়। হ্যাঁ, এই বইয়ে দেখো ৩০ টা এক্সারসাইজ আছে, রাইট? এই ৩০ টা এক্সারসাইজ নিয়ে আসলে আবার একটা প্রবলেম সলভিং শিট বানানো হয়েছে। যেখানে আসলে ওই ৩০ টা প্রবলেমই এখানে দেওয়া আছে। তবে সত্যি কথা বলতে তোমাকে ৩০ টা সলভ করতে হবে না। তুমি যদি ১ম ৫ টা প্রবলেমও ভালোভাবে বোঝো, তাইলে তোমার রিকারশন এর প্র্যাকটিস মোটামুটি ডান। তবে অবশ্যই তোমাকে ল্যাবের প্রবলেমগুলা সলভ করা লাগবে। কারণ ল্যাবের প্রবলেমগুলাই মূলত তোমার পরীক্ষায় বা তোমার পরের ট্রিতে লাগবে। আর এগুলা হইতেছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এগুলা তোমাকে কোনদিন পরীক্ষায় দিবে না। এগুলা 110 এর জিনিস ছিল, ঠিক আছে? বাট একটু অ্যাডভান্স। আচ্ছা। সো প্রথম প্রবলেমটা দেখো। প্রথম প্রবলেমটা কি বলছে যে given a non-negative integer n return the sum of its digit recursively, no loops, কোনো লুপ ইউজ করা যাবে না, রিকার্সিভলি ইউজ করতে হবে। নোট দ্যাট mod by 10 rightmost digit and divide by 10 remove the rightmost digit। এটা আমরা 110 থেকে জানি, রাইট? সো এখানে আসলে কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমি যদি তোমাকে ছোট্ট করে একটু 110 এর বেসিকটা মনে করাই যে আমি যখন 1, 2, 3, 4 এই নাম্বারটা নিয়ে চিন্তা করতেছি, তখন আসলে কি হয়? তখন আসলে জিনিসটা এরকম হয় যে আমি যদি তোমাকে বলি যে এই প্রত্যেকটা নাম্বারের যোগফল আমার দরকার। সো তুমি কি করতা? তুমি এই জিনিসটা করতা না যে 1 + 2 + 3 + 4 তুমি যোগ করে কি বলতা যে ভাই এটার যোগফল ১০। তুমি মানে অ্যাজ এ হিউম্যান তুমি এটা করতা। বাট কম্পিউটারকে যখন আমি রিকার্সিভলি করতে বলব বা লুপের থ্রুতে যখন করতে বলতাম সে তখন কি করত? সে ১ম এ এই নাম্বারটাকে সে ১০ দ্বারা ১ম এ মড করত, রাইট? সো মড করে সে টেম্পে রাখতো। লেটস সে আমি টেম্পে একটা রাখলাম, সেটা হচ্ছে যে এই নাম্বারটা
এটাকে আমি মড করলাম 10 দিয়ে। আচ্ছা 10 দিয়ে মড করলে এখানে টেম্পের ভ্যালু কত থাকবে বলো তো? 4 থাকবে না? 4 থাকবে না? আচ্ছা 10 দিয়ে মড করলে এই ভ্যালুটা 4 থাকবে। এই 4 টা আমি টেম্পে রেখে দিলাম। তারপরে আমি কি করলাম? নাম্বার ইকুয়াল টু আ নাম্বার ডিভাইডেড বাই 10। যখন আমি এই 1, 2, 3, 4 কে 10 দ্বারা ভাগ করব তখন অ্যাকচুয়ালি এখানে কি হবে 1 2 3 0 আর 4 টা এখানে ভাগশেষে আসবে। অ্যান্ড তুমি হয়তো জানে থাকবা যে 1 2 3.4 আসবে। সো আমরা যখন ইন্টিজার ডিভিশন করি তখন কিন্তু আমরা এই 1 2 3 টাকেই পাই। সো আমি কিন্তু 4 টা এখান থেকে রিমুভ হয়ে গেল। তারপরে কিন্তু জিনিসটা আবার সেম। তারপরে কি করব? আমি আবার 1 2 3 কে 10 দ্বারা মড করব। এখান থেকে আমি 3 পাবো। তারপরে আমি 3 টাকে আবার 10 দ্বারা ভাগ করে বাদ দিয়ে দিব। এই জিনিসটা কিন্তু আমরা 110 এ লুপের থ্রুতে করতাম। অনেকে ফর লুপ দিয়ে করত, অনেকে আবার হোয়াইল লুপ ইউজ করত। বাট এখন আমাদেরকে এই প্রবলেমটাই আসলে কিভাবে করতে হবে? এই প্রবলেমটাই আসলে রিকারশনের থ্রুতে করতে হবে। সো দেখো, প্রথমে আমাদেরকে ডিজিট কাউন্ট করতে বলছে। সো ডিজিট কাউন্ট মানে কি? এখানে 1 2 3 4 যদি দেই, তার মানে আমাকে জাস্ট প্রত্যেকবার একটা করে সংখ্যা বাদ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? আমি যখন 4 কে বাদ দিছি তার মানে বললাম যে ডিজিট একটা, তারপর 3 কে বাদ দিয়ে বলব যে ডিজিট হচ্ছে ২ টা, তারপরে 2 কে বাদ দিয়ে বলব ডিজিট 3 টা। সো এই প্রবলেমে কিভাবে সলভ করবা? সো প্রত্যেকবার দেখো 1 প্লাস কাউন্ট n বাই 0। সো প্রত্যেকবার যদি কাউন্ট n বাই 0 হয় তাহলে আমি যদি ছোট্ট করে এখানে চিন্তা করি, সো আমি পাঠাইলাম কত? কাউন্টে আমি দিলাম হচ্ছে 1 2 3 4 5। সো এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমার অ্যান্সার আসবে কত? টোটাল ডিজিট হচ্ছে 5 টা। তাইলে আমি আসলে কিভাবে চিন্তা করব যে আ যখন হইতেছে যে আমার রিটার্ন করবে, রিটার্ন কি করতেছে 1 প্লাস এখানে কাউন্ট, দেখো কাউন্ট n বাই 0। সো n বাই 10 যখন করবে তখন কি আসলে এই 5 টা এখান থেকে বাদ হয়ে যাবে না? ফার্স্ট যখন রিকারশন কল হবে তখন এই 5 টা বাদ হয়ে যাবে না? বাদ হয়ে তখন কি থাকবে 1 2 3 4। এই 1 2 3 4 কই যাবে? এই n এ বসবে। তারপরে যখন আবার কল হবে, তখন কল হওয়ার পরে আগে তো আমার 1 ছিলই। এই 1 এর সাথে আবার 1 প্লাস কাউন্ট 1 2 3 এভাবে হবে না? সো দেখো এভাবে করে কিন্তু আমি একটা, একটা করে ডিজিট শেষ করতেছি এবং তুমি যদি এটা আরেকটু এভাবে প্রত্যেকবার এই ফাংশনটাই বারবার কল করো তাহলে তুমি দিন শেষে কাউন্টের ভ্যালু পাবা 5। বাট আমার কথা আসলে আমি এটা তো কাউন্ট করলাম। এই কাউন্টের পরে আমার দরকার কি? প্রত্যেকটা ডিজিটের আসলে যোগফল। অ্যান্ড প্রত্যেকটা ডিজিটের যোগফল করলে তুমি আসলে শুধু বাদ দিলেই হবে না, প্রত্যেকটা ভ্যালু বাদ দেওয়ার সময় তোমাকে যোগ করে ফেলা লাগবে। তো দ্যাটস ওয়াই এখানে আরেকটা নতুন জিনিস আছে যে শুরুতে তুমি আসলে মডুলাস করলা, মডুলাস করে ওই ভ্যালুটা নিলা, তারপরে তুমি এটাকে সাম অফ ডিজিট দিয়ে এই কলটা আবার করলা। সো তুমি নিজেও আসলে এই জিনিসটা একটু চিন্তা করে দেখো যে এটা আসলে কিভাবে সম্ভব হইতেছে এবং বারবার সেটা কিভাবে কাজ করতেছে। আমি কি তোমরা যদি বলো তাহলে এটা আমি আসলে আরো একটু রাফ করে দেখাইতে পারি যে কিভাবে প্রথমে আমি 1 পাই, সরি কিভাবে আমি 1 পাই, তারপর কিভাবে আমি 2 পাই, কিভাবে 3 পাই, কিভাবে 4 পাই, তাইলে এটা আমি দেখাতে পারবো। তোমরা কি এটা বুঝতে পারতেছো যে মেমোরিতে আসলে যখন রিটার্ন করবে তখন মেমোরিতে কিভাবে কলগুলা যাবে? এটা কি দেখাবো? চলো এটা একটু দেখাই। তাইলে আই হোপ তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। কারণ এইটা দেখালেই মোটামুটি তোমরা অনেকটাই বুঝে ফেলবা যে কি হইতেছে আসলে। ওকে, সো আমরা হইতেছে যে এরপরে আমরা আসলে ট্রি তে চলে যাব অ্যান্ড ট্রি টাই আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট। সো আমরা উম, 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 একটু ওয়েট। আমি এখানে একটা পেজ নেই, পেজ নিয়ে এই ছোট্ট কোডটাকে এক্সপ্লেন করব। সো এই ছোট্ট কোডটাকে আগে আসলে কি ব্যাপার, কপি স্ক্রিনশট। আই নো ইটস বোরিং বাট কিছু করার নাই। রিকারশন বা রিকারসিভ জিনিসটাই আসলে এরকম যে তোমাকে আসলে আহ, অনেক সময় দিয়ে শেখা লাগে আর কি, এটা তাড়াহুড়া করার কিছু নাই। আচ্ছা, সো লেটস সে
আমি তোমাকে বলতে থাকি, তুমি জাস্ট কিছুক্ষণ আমার এক্সপ্লেনেশনটা দেখো। ধরো আমার কাছে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারের ভ্যালু হচ্ছে 1 to 6, ঠিক আছে? নাম্বার দেওয়া আছে, নাম্বারের ভ্যালু হচ্ছে 1 to 6। এখন এটার সবগুলা ডিজিটের যোগফল করা লাগবে। তো আমি নরমালি কি করতাম, 1 + 2 + 6 করতাম, করে আমি আসলে আউটপুট কত বলতাম, আউটপুট বলতাম 9। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আমি লুপ ইউজ করতে পারবো না, আমাকে রিকারশন ইউজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমাকে রিকারশন ইউজ করতে হবে। সো এখন আমি যেটা বললাম যে তাহলে আমাকে কি করা লাগবে, প্রথমে 1 2 3 এটাকে যদি আমি 10 দিয়ে মড করি তাহলে আমি কত পাবো, 6 পাবো। অ্যান্ড হইতেছে যে আমি যদি 1 2 3 কে 10 দিয়ে ভাগ করি তাহলে আমি কত পাবো, 12 পাবো। সো আমি একটা সাম নিতে পারি, রাইট? যে সামের ভিতরে আমি আসলে প্রত্যেকবার এই প্রথমে সামের ভ্যালু ছিল 0, ইনিশিয়ালাইজ করে নিয়েছিলাম লেটস সে। সো 0 এর সাথে আমি 6 যোগ করলাম, সামের ভ্যালু 6 হইলো। তারপরে আমার যে নাম্বারটা, সেই নাম্বারটা ছিল 12। এই 12 কে আমি আবার 10 দিয়ে মড করব, করলে আমি এখান থেকে পাবো 2। এই 2 টা আমি এই সাম 6 এর সাথে যোগ করব। সো 6 + 2 ইকুয়াল টু কত হবে, 9 হবে। লাস্টে আমি এখান থেকে 12 কে আবার 10 দিয়ে ভাগ করে আমি এখান থেকে পাবো 1। সো পরবর্তীতে আমি এই 1 কে আবার হইতেছে যে 10 দ্বারা মড করব, তাহলে আমি অবশ্যই এখান থেকে 1 পাবো। এই 1 টা আমি আসলে এখানে যোগ করে দেব, রাইট? 8 এর সাথে +1 9। এভাবে করে আমি একটা জিনিস দাঁড় করাতে চাচ্ছি, বাট আমি এখানে লুপ ইউজ করতে পারবো না। এটা হইতেছে আমার পেইন পয়েন্ট আরকি, ঠিক আছে? সো তাহলে আমার আসলে কিভাবে চিন্তাটা করা লাগবে? আমার চিন্তাটা আসলে আমার আসলে এভাবে চিন্তাটা হওয়া উচিত, রাইট? যে আমি 1 to 6 পাইলাম। এখান থেকে আমি আসলে পাবো কত? এখান থেকে আমি আসলে 12 পাবো। 12 পাওয়ার পরে আমি আসলে এখান থেকে পাবো 1 পাবো। 1 পাওয়ার পরে আমি আসলে এখানে 0 পাবো। সো তুমি কি একটা জিনিস দেখতে পাচ্ছ যে দেখো সেম প্রবলেম, আমি কিন্তু সেম প্রবলেমই বারবার কিন্তু ছোট প্রবলেমে চলে আসতেছি। এটাই কি রিকারশনের মূল আইডিয়াটা ছিল না? যে এমন একটা প্রবলেম যেটা থেকে আমি বারবার ছোট করতে পারবো। ছোট করতে পারছি কিন্তু প্রবলেমটাকে, তাই না? সো রিকারশন থিংকিং হইতেছে যে আ এই জিনিসটা থেকে যদি আমি এভাবে চিন্তা করি যে 1 to 6 ইকুয়াল টু এরকম না, 6 প্লাস 1 টু ডিজিট সাম, রাইট? সো এখন তুমি আমারে বলো যে এই 1 to 6 ইকুয়াল টু 6 প্লাস ডিজিট সাম, এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? তোমার ডিসিশন ডিজিট সাম মানে হচ্ছে 1 আর 2 এর যোগফল 1 প্লাস 2, এটাকে ডিজিট সাম, বাট এটা তো আমি এখন ভাঙতে পারি না। আচ্ছা আচ্ছা সো এরপরে আমি কি এভাবে লিখতে পারি না, 6 প্লাস 2 প্লাস 1 ডিজিট সাম, রাইট? আবার আমি 6 প্লাস 2 প্লাস 1 করতে পারি। সো এই যে প্যাটার্নটা আমি করলাম, তার মানে এই যে 6, এই 6 কে পাওয়ার জন্য আমাকে কি করা লাগবে বলো তো? আমাকে নাম mod 10 করা লাগবে না? জি। প্লাস এই 12, এই 12 এর ডিজিটস আমি 12 আমি কই থেকে পাবো? এই 1 to 6 থেকে 12 আমি কিভাবে পাবো বলো? নাম mod নাম ভাগ 10, তাহলে কি আমি 12 পাবো না? দ্যাটস ওয়াই দেখো প্রবলেমটা কিন্তু ওইভাবেই দেয়া আছে। দেখতে পাচ্ছ? জি, বুঝে গেছি। সো আই হোপ মানে এভাবে করে যখন তুমি একটা প্রবলেম পাবা, প্রবলেম পাওয়ার পরে তোমাকে এই জিনিসটা যে রিকার্সিভ থিংকিং, এটা কিন্তু তোমাকে বোঝা লাগবে যে এই 6 আমি কেমনে পাইলাম, 6 পাইলাম আসলে আমি ভাগ মডুলাস করে, এন্ড আমি এই 12 এর ডিজিট সাম কেমনে পাইলাম, 12 এর ডিজিট সাম পাইলাম আসলে এভাবে করে। সো এভাবে করে যখন তুমি অনেক অনেক প্রবলেম সলভ করবা তখন তোমার মধ্যে রিকার্সিভ থিংকিংটা চলে আসবে। তুমি বলতে পারো যে ভাই এটা তো আসলে একটু নতুন নতুন কেমন কেমন লাগতেছে, আমার তো আসলে লুপেই ভালো লাগতেছিল, বাট আলটিমেটলি তোমাকে এটা শেখা লাগবে, কোনো ওয়ে নাই আরকি। সো আমরা মোটামুটি অনেকখানি আগাইছি, ঠিক আছে? সো আমাদের আসলে এই ডক্সে কি বাকি আছে? আমরা ১ শেষ করছি, ২ শেষ করছি, স্ট্যাক বুঝছি, এটা বুঝছি, এটা বুঝছি, এটাও বুঝছি। তারপরে আমরা এটা দেখছি, প্রিন্ট রিভার্স দেখছি, আমরা সাম অফ n ডিজিট দেখছি, আমরা ফ্যাক্টোরিয়ালটা দেখি নাই, আমরা কাউন্ট ডিজিট দেখছি, সাম অফ ডিজিট দেখছি। আমরা মোটামুটি ৫ টা প্রবলেম দেখছি, ফ্যাক্টোরিয়ালটা দেখি নাই, রাইট? ফ্যাক্টোরিয়ালটা আমরা দেখার ট্রাই করব। নিচের যেগুলো আছে সেগুলো আমি বলছি। এখানে আমি প্রবলেমটা সলভ করে থিংকিংটা দেখাইছি। তারপর আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে এই প্রবলেমের ক্ষেত্রে মেমোরিতে কিভাবে কাজ হয় এবং রিটার্ন হওয়ার পরে 1 2 3 4 কিভাবে বের হইলো সেটাও বুঝাইছি। আচ্ছা, এবার নিচে আসি। নিচে আসার পরে রিকারশন কি, বেস কন্ডিশন কি,
রিকার্সিভ কেস কিভাবে কাজ করে, রিকারশন কিভাবে কাজ করে এবং সেটা কিভাবে গোয়িং ডাউন, গোয়িং আপ, রিটার্ন কিভাবে হয়, এই জিনিসগুলো জাস্ট একবার পড়বা তাহলেই বুঝতে পারবা। তারপরে ৫ নম্বর কিভাবে ফাংশন কল হয় এটা দেখাইছি। রিকার্সিভ থিংকিং কিভাবে করতে হয় একটু আগেই প্রবলেমে দেখাইলাম। তারপরে জেনারেল রিকারশন ফর্ম। জেনারেল রিকারশন ফর্ম মানে হইতেছে যে উইথ ক্যালকুলেশন, যখন কোনো কিছু ক্যালকুলেশন থাকে তখন দেখবা যে একটা বেস কেস থাকে এবং রিটার্নের সাথে সামথিং প্লাস রিকার্সিভ কল এবং সেখানে স্মলার প্রবলেম। এই জিনিসটা তো আমরা দেখছি অলরেডি, রাইট? দেখো রিটার্নের পরে কি সামথিং প্লাস রিকার্সিভ কল, এটা কন্ডিশনের জন্য। সো একটু আগে যে আমি কোডটা দেখাইলাম সেখানে কি এরকম একটা প্যাটার্ন ছিল না, যে যখন আমি রিটার্ন করছি এখানে সামথিং প্লাস রিকার্সিভ কল, দেখো, রাইট? সো এটা হচ্ছে একটা একটা টাইপ আর কি। এই ধরনের জিনিসপাতি সামনে দেখবা যে কোনো কিছু একটা দেখবা যে এখানে রিটার্ন করছে সামথিং, বাট এখানে হচ্ছে সামথিং প্লাস রিকার্সিভ কল, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই সামথিং আর এই সামথিং কিন্তু সেম না। দ্যাটস ওয়াই এখানে কিন্তু ডিফারেন্ট কালার দেওয়া আছে। এখানে কিন্তু তুমি 0 দিতে পারো বা n দিতে পারো। সেটা আসলে প্রবলেম দেখে আমাকে চিন্তা করা লাগবে যে এখানে আমি কি দিব। আর এখানে হচ্ছে উইথ ক্যালকুলেশন। উইথ ক্যালকুলেশন মানে কি? জাস্ট এখানে রিটার্নে আসবে। রিটার্ন করার সময় জাস্ট এখানে রিকার্সিভ কলটা হয়ে যাবে। এখানে কোনো সামথিং প্লাস কিছু থাকবে না। যে জিনিসটা আমরা আসলে এই প্রবলেমের ক্ষেত্রে দেখছিলাম। কোন প্রবলেমের ক্ষেত্রে? যে রিটার্নের ক্ষেত্রে দাঁড়াও একটু দেখাই। সো রিটার্ন, 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 রিটার্ন n প্লাস n প্লাস n প্লাস n প্লাস, আচ্ছা এখানে ওই টাইপটা নাই, সামনে আসলে আসবে। যেমন এখানে প্রত্যেকটাতেই সামথিং প্লাস একটা রিকার্সিভ কল দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো আই হোপ তোমরা বুঝতে পারছো যে দুই ধরনের কেস হওয়া পসিবল। আমরা আসলে এই প্রথম কেসটাই বারবার দেখছি। এই কেসটাও সামনে তোমরা যখন ট্রি পড়বা ট্রিতে অনেকবার আসবে। সো থিংস টু রিমেম্বার, অলরেডি রিকার্সিভ কল প্রত্যেকটা কোডের ফার্স্টে লিখতে হয়। তুমি যদি কোনো কোডের আগে রিকার্সিভ কল করো তারপরে বেস কেস লিখো তাইলে কিন্তু হবে না। তোমাকে প্রত্যেকবার যখন তুমি কোনো রিকার্সিভ ফাংশন লিখবা তখন তোমাকে বেস কেসটাই উপরে লিখা লাগবে, তাছাড়া প্রোগ্রামটা কাজ করবে না। এবং প্রত্যেকবার তুমি দেখবে প্রবলেমটাকে ছোট করা হইতেছে কিনা এবং এটাও মেক শিওর করবা যে বেস কেসে রিচ হইতেছে কিনা, ঠিক আছে? অ্যান্ড রিকারশন তার বাকি কাজ নিজেই করে ফেলবে। আর তুমি যদি আরেকটু কনফিডেন্ট হতে চাও তুমি স্ট্যাক ড্র করে দেখবা, যেভাবে আমি আসলে এই উপরের প্রবলেমটার জন্য দেখলাম যে কিভাবে আসলে 1 2 3 4 হইলো। আমার তো আসলে 4 3 2 1 হওয়ার কথা ছিল লজিক্যালি, রাইট? সো এটা আসলে দেখা লাগবে। কারণ যখন আমরা ট্রিতে যাব, আমি একটু পরে দেখাচ্ছি ট্রি এর ব্যাপারগুলা। আচ্ছা, তো আমরা মোটামুটি এটাও বুঝছি, জেনারেল এই বিষয়টা বুঝছি, থিংস টু রিমেম্বার বুঝছি। এরপরে প্যাটার্ন ইন এই জিনিসটা তো বুঝছি যে নাম্বার কখন কিভাবে হয়, এই জিনিসটা আমরা একটু আগে এক্সপ্লেন করছি। স্ট্রিং এর জন্য এখানে অনেক ধরনের আছে, এটা আমাদের সিলেবাসের আওতাভুক্ত না। দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে কথা বললাম না। বাট তুমি দেখলে বুঝতে পারতেছো কি বলছি। অ্যারেও আমাদের সিলেবাসের আওতাভুক্ত না, বাট এইটা নিয়ে নেক্সট ক্লাসে আসলে আমরা ল্যাবের প্রবলেম যখন সলভ করব তখন আমরা বুঝবো যে অ্যারে আসলে কিভাবে রিকারশনের সাথে কানেক্টেড এবং রিকারশনের থ্রুতে অ্যারে কিভাবে ম্যানিপুলেশন করা যায়। এবং আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ব্যাক ট্র্যাকিং জিনিসটা কি? ব্যাক ট্র্যাকিং হইতেছে যে এক্সপ্লোর অল পসিবিলিটিস অ্যান্ড ব্যাক ট্র্যাক। সো আমরা যখন 221 পড়বো তখন আমরা আসলে ব্যাক ট্র্যাকিং এর একটা টপিক আছে সেটা আমরা দেখব, ঠিক আছে? এটা হইতেছে তোমার কোন টপিকের সাথে কানেক্টেড? ডাইনামিক প্রোগ্রামিং, ঠিক আছে? নাম শুনে থাকবা হয়তো সামনে, ডাইনামিক প্রোগ্রামিং এর সাথে কানেক্টেড। আচ্ছা, সো আর টাইম কমপ্লেক্সিটি এটা বেসিক আইডিয়া। সো মোর কল মানে হচ্ছে মোর টাইম, বেশি স্ট্যাক ইউজ হবে। যত বেশি কল হবে তত বেশি টাইম লাগবে, তত বেশি স্ট্যাক ইউজ হবে। সো ইচ কল কল রিকারশন প্রবলেম বাই ওয়ান, টাইম কমপ্লেক্সিটি নরমালি একটা কলের জন্য ও অফ এন হয়। আর প্রবলেম যদি হাফ দ্বারা রিডিউস হয়ে যায়, এই জিনিসগুলো তোমরা হচ্ছে যে বাইনারি ট্রি যখন পড়বো তখন আমরা খুব ভালো করে বুঝতে পারবো যে রিকারশন দিয়ে সলভ করলে কিভাবে আসলে লগ এনে আসলে টাইম কমপ্লেক্সিটিতে পৌঁছায়। সো এগুলো আমি এক্সপ্লেন করবো সামনে, সমস্যা নেই, এগুলো নিয়ে প্যারা খাওয়া দরকার। বাট এগুলো যে পড়া লাগবে এটা আমি বললাম, কারণ পরীক্ষা তোমাকে কোশ্চেন করবে যে তুমি যদি এই ডাটা স্ট্রাকচারটা ইউজ করো এবং রিকারশন ইউজ করো তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে। তো তখন কিন্তু তোমাকে এটা বোঝা লাগবে যে রিকারশন এবং টাইম কমপ্লেক্সিটি কিভাবে কানেক্টেড। সো ছোট্ট দুইটা স্লাইড, বাট এই ছোট্ট দুইটা স্লাইডে আসলে অনেক কিছু লুকায় আছে। সো আমি এখন তোমাদেরকে একটু জাস্ট দেখাই যে এগুলাতে আসলে কিভাবে কাজ হয়। সো এটা এই এক্সাম্পলটা আমি তোমাকে কোডে দেখাইছি। মেথড বি এর ক্ষেত্রে আমি এই এক্সাম্পলটাও তোমাকে দেখাইছি, ঠিক আছে? মেথড বি কিভাবে কাজ করে আমি একটু আগে যে পিসিতে যখন দেখাইলাম। আর মেথড সি তে দেখো যে এই জিনিসটা কিন্তু নিজেই নিজেকে কল করে এবং এটা আসলে ইনফাইনাইট টাইম চলতে থাকে বিকজ এখানে কোনো বেস কন্ডিশন নাই। দেখো স্ট্যাকে কিন্তু বারবার এখানে বাড়তে থাকতেছে, রাইট? সো এবং এটা আসলে এভাবে ইনফাইনাইট ভাবে চলতেই থাকবে। এটা একটা কল হবে, একটা প্রিন্ট করবে, একটা কল হবে, একটা প্রিন্ট করবে এবং সেটা বাড়তেই থাকবে ইনফাইনাইটলি। এটা কখনো কমবে না। সো এই জিনিসটা তুমি বুঝলা।
আচ্ছা, তারপরে হচ্ছে রিকারশন। রিকারশনের ক্ষেত্রে আমরা ২ টা জিনিস বুঝতে পারি। সেটা হইতেছে ১ম টা হচ্ছে যে বেস কেস, আরেকটা হচ্ছে রিকারসিভ কেস। সো একটা হচ্ছে স্টপিং কন্ডিশন, একটা হচ্ছে রানিং কন্ডিশন। রিকারসিভ কেস মানে হচ্ছে রানিং কন্ডিশন, এটাও তুমি বুঝলা। অ্যান্ড ডি টাও আমি বুঝাইছি। ডি এর ক্ষেত্রে কিভাবে কাজ করে মেমোরিতে। আচ্ছা ১ মিনিট, বারবার শব্দ হচ্ছে। হ্যাঁ। সো এই প্রবলেমটাও আমি তোমাকে পিসিতে দেখাইছি। এটার একটু ভিজুয়ালাইজেশন এখানে রাখছি। তোমরা যারা ক্লাস করছো শুরু থেকে, তারা বুঝতে পারতেছো যে এখানে আসলে হইতেছেটা কি। ঠিক আছে? এখানে ১ম কল কিভাবে হইছে, পরের কল কিভাবে হইছে ওইটাও বুঝতেছো। আর ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট করার জন্য আমি কিভাবে কোডটাকে ডিজাইন করছি এবং সেটা আসলে কিভাবে স্ট্যাকে একটার পর একটা গেছে এবং স্টপ হওয়ার পরে কিভাবে ১, ২, ৩, ৪ হিসাবে বের হইছে সেটাও তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, আরেকটা আছে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আচ্ছা, ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে ফ্যাক্টরিয়াল মানে কি? ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে যদি 5 ফ্যাক্টরিয়াল বলি তার মানে কি ১, ২, ৩, ৪, ৫ অথবা ৫, ৪, ৩, ২, ১ ২ টাই কিন্তু সেম কথা। সো এখন তুমি আসলে ফ্যাক্টরিয়াল এর ক্ষেত্রে যখন তুমি লুপ ইউজ করো, লুপের থ্রুতে তুমি কি দেখো? ফ্যাক্টরিয়াল এর ক্ষেত্রে তুমি এখানে প্রোডাক্ট একটা নিছো এবং ১ থেকে ৫ পর্যন্ত তুমি লুপটাকে চালাইছো এবং প্রত্যেকবার প্রোডাক্টে সেই প্রোডাক্টটা রাখছো এবং প্রত্যেকবার লাস্টে সবার শেষে প্রোডাক্টটাকে প্রিন্ট করে দিছো। সো ১ থেকে ৫ পর্যন্ত তুমি যদি গুণ করতে থাকো তাহলে তুমি 120 পাবা। এটা আসলে লুপের একটা সলিউশন। ইটারেটিভ অ্যাপ্রোচ। লুপকে আমরা ইটারেটিভ বলে থাকি। ঠিক আছে? এই সেম জিনিসটাই যদি তুমি আ রিকারশন দিয়ে সলভ করতা, এই সেম জিনিসটা যদি তুমি রিকারশন দিয়ে সলভ করতা, তাইলে তুমি দেখতে পারতা যখন আসলে তোমার বেস কেস 0 এবং 1 এ পৌঁছায় তখন রিটার্ন আসলে 1 করতে হবে এবং প্রত্যেকবার x ইনটু ফ্যাক্টোরিয়াল x মাইনাস 1। তার মানে যখন আমি 5 প্রিন্ট করছি তখন আমার 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 4 দিতে হবে, রাইট? এই প্রবলেমটা কিন্তু আমরা সামের ক্ষেত্রেও দেখছি। 3 প্লাস সাম অফ 2, এভাবে আসলে জিনিসটা কাজ করে। এবং তুমি যদি এই জিনিসটা দেখো শুরুতে আমার মেমোরিতে কি জমা হয়েছে? শুরুতে আমার মেমোরিতে 5 ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা এখানে উল্টা করে লিখা আছে। বাট তুমি যদি স্ট্যাকের ওয়াইজ চিন্তা করো তাহলে মেমোরিতে ১ম এ কে আসে জমা হবে? এই 5 ফ্যাক্টোরিয়ালটা জমা হবে, রাইট? 5 ফ্যাক্টোরিয়ালটা জমা হবে। তারপরে কে জমা হবে? 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 4 জমা হবে। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে আমি কি বলতেছি? জি। ওকে। সো এভাবে করে আমরা রিকারশনের প্রবলেমটা সলভ করতে পারি এবং এভাবে মেমোরিতে আসবে। যখনই আমরা বেস কেসে পৌঁছাবো তখন জাস্ট একটা, একটা করে রিটার্ন করে দিব। সো রিটার্ন কিভাবে করব? যখন ফ্যাক্টোরিয়াল 1 আসবে এভাবে তাহলে 1 ইনটু আচ্ছা। সো ফিবোনাক্কিতে পরে আসতেছি, ফ্যাক্টোরিয়ালটা বুঝাই। সো যখন আমি এই সবার লাস্টে এই জিনিসটাকে তুমি উল্টা করে চিন্তা করতে পারো যে লাইক এভাবে আরকি, ঠিক আছে? সো সবার নিচে কে আছে? সবার নিচে ফ্যাক্টোরিয়াল 5 আছে। তারপরে কল হইছে কত? 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 4, তারপরে কল হইছে কত? 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 3, তারপরে কল হইছে কত? 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 2, এভাবে 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 1, আর যখনই 1 এ পৌঁছাবে তখন রিটার্ন করবে কত? 1। এই 1 রিটার্ন করার সাথে এখানে কত ছিল? 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 1। এই 1 এর থেকে কে আসবে? 1 থেকে আসবে 1। তার মানে কি 2 ইনটু 1। এই 2 ইনটু 1 মানে কি? 2 ইনটু 1 মানে হচ্ছে 2। এই 2 টা আসলে কই যাবে? এই 2 টা দেখো এইখান থেকে এখানে 2 আসবে। আমি একটু এবার ঘুরে নেই। সো এই 2 টা আবার কি করবে? এই 3 এর সাথে গুণ হবে, রাইট? এই 2 টা যাবে এখানে, রিটার্ন হবে তখন 3 ইনটু 2 মানে কত হয়? 6 হবে। এই 6 টা এখানে যাবে, এখানে যেয়ে 4 এর সাথে গুণ হবে, সেটা 24 হবে। এই 24 টায় 5 এর সাথে গুণ হয়ে 120 হবে এবং এখানে যাওয়ার পরে 120 প্রিন্ট হয়ে যাবে। সো এই ফ্যাক্টোরিয়াল এর কোড কিভাবে কাজ করে এই জিনিসটা কি বোঝা গেছে? এটা কিন্তু উল্টা করে লেখা আছে জাস্ট লিখার জন্য। বাট যখন তুমি স্ট্যাক ওয়াইজ চিন্তা করবা তখন সবার শেষে কিন্তু ফ্যাক্টোরিয়াল 5 টাই থাকবে, রাইট? এটা কি তোমরা বুঝতে পারলা? জি। ভাই এটা কি সামেশনের করতে মতো না? হ্যাঁ, কাইন্ড অফ, মানে কাইন্ড অফ। সামেশনের হ্যাঁ, কাইন্ড অফ। সো আই হোপ মানে দ্যাট মেক সেন্স আরকি। ঠিক আছে? সো তাহলে আমরা হচ্ছে ফিবোনাক্কির জিনিসটা একটু দেখার ট্রাই করি। ফিবোনাক্কি মানে আহামরি তেমন কিছুই না। এই ফিবোনাক্কিটা দেখার ফলে আমাদের মোটামুটি আজকের মতো প্রবলেম সলভিং সেশন শেষ। জাস্ট আমি লাস্টে ২-১ টা জিনিস বলে ছেড়ে দিব। সো ফিবোনাক্কি জিনিসটা কি? ফিবোনাক্কি দেখো 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 8, এই জিনিসটা মানে কি? আগের ২ টার যোগফল পরেরটাই পাবা। সো 0 আর 1 যোগ করলে তুমি 1 পাচ্ছ এবং 1 আর 1 যোগ করলে তুমি 2 পাচ্ছ এবং 1 আর 2 যোগ করলে তুমি 3 পাচ্ছ। এটা হইতেছে ফিবোনাক্কি। সো আমি যদি বলি হোয়াট ইস দ্য 5th ফিবোনাক্কি নাম্বার? তো তুমি এখন এখান থেকে দেখে বলো তো 5th ফিবোনাক্কি নাম্বারটা কোনটা? বলো তো 5th ফিবোনাক্কি নাম্বার কোনটা?
আচ্ছা, চলো আমরা রিকারশনের থ্রুতে সেটা একটু বের করার ট্রাই করি। সো রিকারশনে এতক্ষণ পর্যন্ত কি আমরা রিটার্নের সময় ২ টা এরকম কল দেখতেছিলাম নাকি একটা কল দেখতেছিলাম? আমরা যখন রিটার্ন করতেছিলাম এর আগের প্রবলেমগুলায় তখন কি ২ টা এই ফাংশনটা কল দেখতেছিলাম নাকি একটা দেখতেছিলাম মাত্র? এনিওয়ান? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই, ওই মাইক্রোফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, দেখো একটাই চলছে। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু একটা কল করতেছিলাম। ওর সাথে আরেকটা সামথিং যোগ করতেছিলাম। বাট এখন আমার যে প্রবলেমটা, সেই প্রবলেমে দেখো ২ টা রিকার্সিভ কল যোগ করা হয়েছে, রাইট? জি, এটা যে একটা রিকার্সিভ কল, এটা যে একটা রিকার্সিভ কল, এই ফাংশনটার দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে এই নিজেই ফাংশন একটা কাজ করার জন্য সে আবার নিজেকেই কল করতেছে, রাইট? অ্যান্ড তুমি যদি দেখো এখানে ১ম যে কলটা করা হয়েছে সেটা হচ্ছে x-1। তুমি যদি এই 2 কে দেখো, এই 2 কিভাবে পাওয়া গেছে বলো তো? এই 2 আসলে এই 1 আর এই 1 এর যোগফলের কারণে পাওয়া যায়নি। জি, বা তুমি যদি এই 3 কে চিন্তা করো, এই 3 দ্বারা তুমি একটু চিন্তা করো, বা তুমি লেটস সে তুমি এই 5 চিন্তা করতেছো, হ্যাঁ? এই 5 যে আমি পাবো, এই 5 মানে কি আমার 2 এবং 3 এই দুটা যোগফল করলে 5 পাবো না? সো তুমি যদি এখানে x পাও, রাইট? x যদি পাও, x এর ভ্যালু হচ্ছে 5, তো 5 থেকে যদি তুমি 1 বাদ দাও এবং 5 থেকে যদি তুমি 2 বাদ দাও, তাহলে তুমি এই ২ টা কলকে পাচ্ছ না। মানে এই ২ টা পজিশনকে তুমি পাচ্ছ না। মানে 5th পজিশনের আগের পজিশন হচ্ছে আছে এইটা এবং তার আগের পজিশনে আছে আসলে মানে -2 পজিশনে আসলে আছে এইটা। সো আমি যদি এখানে দেখি, আমি চাই 5th পজিশনের একজনকে। তো 5th - 1 মানে কত? 4th। 4th মানে হচ্ছে আমার 3 আর এখানে আসলে 5th - 2 মানে হচ্ছে 3। তো 3rd পজিশনে আছে কোনটা? 3rd পজিশনে আছে আসলে এইটা। সো এই ২ টার যোগফলই কিন্তু আমার এইটা। সো দ্যাটস হোয়াই আমি এখানে রিটার্নের জন্য এই জিনিসটা লিখছি। আচ্ছা। সো যখন আমি ফিবোনাক্কি 5th আমি ৫ নম্বর ফিবোনাক্কি নাম্বারটা পেতে চাই, যখন আমি এখানে মেমোরিতে লিখলাম যে যখন আমার মেমোরিতে আমি ফার্স্ট এ তখন স্ট্যাকে আমার কি জমা হবে বলতো? স্ট্যাকে কিন্তু আমার 5 টা জমা হবে, রাইট? এখানে ফার্স্ট যখন কলটা হবে তখন কিন্তু 5 জমা হবে। কিন্তু সমস্যা হচ্ছে স্ট্যাকে কিন্তু ২ টা কল হচ্ছে। একটা স্ট্যাকে 5 জমা হইলেও পরের স্ট্যাকে কিন্তু ২ টা কল হইতেছে, রাইট? আচ্ছা। দ্যাটস হোয়াই এইটা আমরা স্ট্যাক ওয়াইজ চিন্তা করব না। এটাকে বলা হয় মানে এই প্রবলেমটাকে বলা হচ্ছে রিকার্সিভ ট্রি। আমরা নেক্সট ক্লাস আমি যখন পরের ক্লাসটা নিব তখন সেখানে আমি মানে ট্রি নিয়ে বুঝাবো এবং তুমি দেখবা যে প্রত্যেকটা জিনিসের ট্রি আছে। এখানে ছোট্ট করে তুমি দেখতে পাচ্ছ যে সবকিছুতে আসলে ট্রি আছে, রাইট? সবকিছুতে আসলে ট্রি আছে। সো এটাকে বলা হচ্ছে রিকার্সিভ ট্রি। সো রিকার্সিভ ট্রিতে কি হলো দেখো যখন আমি এখানে 5 দিলাম তো x-1 মানে কত? ফিবোনাকি অফ 4 আর এখানে x-2 মানে হচ্ছে ফিবোনাকি অফ 3। যখন 4 পাইছি, 4 পাওয়া মানে কি এখান থেকে আমার আবার ২ টা কল হবে। সো এই ২ টা কল হওয়ার পরে কি একটা 3 হবে, একটা 2 হবে। আবার আমি একটা কল পাইছি, আবার একটা কল পাইছি। সো এইখানে যে কলটা পাইছি এটা ফিবোনাকি অফ 3, এটা ফিবোনাকি অফ 1, রাইট? সো এখন আমি ফিবোনাকি অফ 2 পাইছি। এটা মানে কি? ফিবোনাকি 2 মানে হচ্ছে একটা 1 একটা হবে 0, রাইট? আর এখানে আমি প্রবলেমে বলে দিছিলাম যদি বেস কেস আমরা 0 বা 1 এ পৌঁছাই তাহলে আমি রিটার্ন করব x। যদি x এর ভ্যালু 0 হয় তাহলে আমি বলব x রিটার্ন করো। আর যদি x এর ভ্যালু 1 হয় তাহলে আমি বলব 1 রিটার্ন করো। এটাই কিন্তু আমি এখানে করছি। যখন আমি এখানে ফিবোনাকি অফ 1 পাইছি তখন আমি 1 এখানে রিটার্ন করে দিছি। আর যখন আমি ফিবোনাকি অফ 0 পাইছি তখন আমি 0 রিটার্ন করছি। এখন বলো এইখানে যদি আমি 1 রিটার্ন করি তাহলে এখানে আসছে কত? 1 আর এখানে আছে কত? 0, রাইট? জি ভাই। তো 1 আর 0 যোগ করলে এখান থেকে আমি কত রিটার্ন করব? 1 রিটার্ন করব না এই ফিবো অফ 2 তে? তাহলে ফিবো অফ 2 তে আছে কত? 1 আর ফিবো অফ 1 এ কত আছে? 1। তো 1 প্লাস 1 যোগ করলে কত আমি রিটার্ন করব এখান থেকে? 2, 2। দেখো এখানে আমি 2 রিটার্ন করি নাই। তাহলে ফিবো অফ 3 তে কে বসে আছে? 2 বসে আছে, রাইট? 2, আচ্ছা, এখন আসি ফিবো অফ 2 তে। ফিবো অফ 2 মানে কি বলতো? ফিবো অফ 2 মানে কিন্তু ফিবো অফ 1 আর ফিবো অফ 0। আর ফিবো অফ 1 মানে কত? ফিবো অফ 1 মানে হচ্ছে 1 আর ফিবো অফ 0 মানে হচ্ছে 0। সো এই দুটা যোগফল করে আমি 1 রিটার্ন করছি। তাহলে ফিবো অফ 2 তে কত বসে আছে? 1 বসে আছে, রাইট? সো ফিবো অফ 3 এর ভ্যালু হচ্ছে 2 আর ফিবো অফ 2 এর ভ্যালু হচ্ছে 1। এই দুটা যোগ করে আমি দেখো রিটার্ন করছি কত? 3। তাহলে ফিবো অফ 4 এর ভ্যালু কত? 3, 3।
আচ্ছা, এখন আমরা লেফট সাইডেরটা তো সবকিছু করলাম, এখন রাইট সাইডে আবার জিনিসটাকে ভাঙতে থাকি। ফিবো অফ 3 থেকে পাইছি ফিবো অফ 2, ফিবো অফ এই ফিবো অফ 1 থেকে পাইছি কত, ফিবো অফ 1। সো এখন ফিবো অফ 2 থেকে কত পাইলাম, 1 পাইছি। আবার ফিবো অফ 2 থেকে কিন্তু আবার দুইবারে ভাঙা যায়, কারণ ফিবো অফ 1 এটা, এখান থেকে 1 পাইছি, 0 পাইছি, এই দুটো যোগ করলে আমি পাবো 1, আর এখানে আছে আমার 1, 1 1 যোগ করলে হয় 2, এই 2 টা আমি ফিবো অফ 3 তে পাঠাইছি। সো এখানে আছে কত 3, আর এখানে আছে কত ফিবো অফ 2। সো এই 3 প্লাস 2 যোগ করলে আমি কত পাবো, 5। দ্যাটস ওয়াই এই ফিবো অফ 5 এর ভ্যালু কিন্তু 5। বুঝতে পারছো? যখন তুমি ফিবোনাকি অফ 6 দিবা, তখন তুমি একটু চিন্তা করবে তাহলে ট্রিটা কত বড় হবে। তুমি চিন্তা করছো ফিবো অফ যদি আমি 10 দেই, তাহলে তোমার ট্রিটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে কত বড় হয়ে যাচ্ছে না? বড় হবে কিনা বলো? অনেক বড়। হ্যাঁ, তো এখন এখানে একটা জিনিস একটু অবজার্ভ করো তো। এই যে ফিবোনাকি অফ 2, আমি তোমাকে একটু অন্য কালার দিয়ে দেখাই। এই যে ফিবোনাকি অফ 2, এই যে ফিবোনাকি অফ 2, এই যে ফিবোনাকি অফ 2, তারপরে অন্য আরেকটা কালার দিয়ে দেখাই। এই যে ফিবোনাকি অফ 1, 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 তারপরে হচ্ছে ফিবোনাকি অফ 0, আমি সাদা কালার দিয়ে দেখাই। এই যে ফিবোনাকি অফ 0, এই যে ফিবোনাকি অফ 0, এই যে ফিবোনাকি অফ 0। এই জিনিসগুলা কি একবার আসছে নাকি বারবার আসছে? বারবার আসছে। সো এটা কি আমার মেমোরির জন্য, মানে তোমাকে ধরো আমি বললাম যে এই ফাহিম তুমি হইতেছে যে 1 যোগ করো, 2 যোগ করো, পরে আমাকে জানাও। তুমি বললে ভাই 3, তোমাকে এখন বললাম যে ঠিক আছে তাইলে তুমি 1 থেকে 5 পর্যন্ত যোগ করো। ঠিক আছে, 1 থেকে 5, তখন তুমি আবার কি করবা, 1 করবা, 2 করবা, 3 করবা, 4 করবা, 5 করবা। তার মানে কি আমি তোমাকে এই কাজটা দুইবার করতে দেইনি, সরি এই যে 1 আর 2, 1 আর 2 দুইবার করলা না তুমি এই কাজটা। সো এই কাজটাকে কোনোভাবে রিডিউস করা যায় না যে 1 আর 2 আমি যেহেতু আগে করছি, তাইলে আমি 1 আর 2 এর জায়গায় যদি 3 বসাই দিতাম, আর 3 আর 4 যোগ করে যদি 3 এর সাথে যোগ করতাম, তাহলে তো আমি আসলে 1 থেকে 5 পর্যন্ত পেয়ে যেতাম, রাইট? মানে আমি বলতে চাচ্ছি 1 আর 2 তো আমি 3 বের করছি, আর 3 4 5 আমি এখানে আছে। সো 3 প্লাস 3 4 5 তার মানে কত হইতেছে, 15, রাইট? সো দেখো এই জিনিসটা কিন্তু আমি রিকারশনে সেভ করতেছি না। রিকারশনে কি এটা সেভ করা সম্ভব? তুমি 1 2 করলা, 3 পাইলা, বাট 1 2 3 4 5 করলা, এখানে 1 2 এর ভ্যালু যে 3, এটা কিন্তু তুমি কোথাও সেভ করতে পারো না। এই যে সেভ করতে পারো না, এটার একটা সলিউশন আছে। সলিউশনটার নাম হচ্ছে, যখন একই কল বারবার হইতেছে, তার মানে কি আমি একটা প্রবলেমে পড়তেছি, সেম কাজ আমি অনেকবার করছি। দেখো এই প্রবলেম সেম কাজ আমি অনেকবার করছি। সো এটাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি। ঠিক আছে, এই রিডান্ডেন্সি থেকে ওঠার জন্য একটা সলিউশন আছে, সেটাকে বলা হচ্ছে মেমোইজেশন কল। যদিও এটা 220 টপিক না, বাট অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, সো আমরা একটু একটু বেশি পড়াশোনা করি। সো মেমোইজেশন কল, এই জিনিসটা তুমি 221-এ হালকা পাতলা শিখবা, বাট আরো ইনডেপথ শেখার জন্য তোমাকে পড়াশোনা করা লাগবে। আচ্ছা, সো মেমোইজেশন দিয়ে কিন্তু আমরা আসলে এই বারবার কল করাটাকে সলভ করতে পারি। এই জিনিসটা কি ক্লিয়ার? আমি মেমোইজেশন শেখাবো না, ডোন্ট ওয়ারি, এটা আসলে 221 এর টপিক। আচ্ছা, সো তাইলে আমরা মোটামুটি কিন্তু ট্রি কিভাবে কাজ করে, মেমোরিতে সরি স্ট্যাক কিভাবে কাজ করে, তারপরে ফিবোনাক্কি কিভাবে কাজ করে, ফ্যাক্টরিয়াল কিভাবে কাজ করে, এই জিনিসগুলো কি বুঝছি? মানে আই হোপ বুঝি নাই, বাট নিজে নিজে যদি একটু চিন্তা করি, এই পিডিএফটা যদি মোবাইলে ওপেন করে খাতাতে নিজে নিজে ড্র করে চিন্তা করি যে আচ্ছা ভাই এখানে 5 থেকে কেন 2টা বানাইলো, এখানে প্রবলেমটা তো এভাবেই ছিল যে 2 বের করার জন্য আমার আগের 2টা যোগ করা লাগবে। আর আগের 2টা পজিশন পাওয়ার জন্য তো আমাকে 4 আর 3 এভাবেই করা লাগবে। তো তুমি নিজে নিজে একটু চিন্তা করবা, পিডিএফটা দেখবা, তাইলে তোমার জন্য মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই পিডিএফটা মানে আমি বানাইছি কয় ঘন্টায় আমি তোমাকে বলি। এই পিডিএফটা আমি বানাইতে সময় লাগছে আ মোর ওভার ১ থেকে ২ ঘন্টার বেশি না। কিন্তু এই ১ থেকে ২ ঘন্টার পিডিএফ এ যা কিছু আছে এটা বুঝতে আমার সময় লাগছে মোর দ্যান 1 ইয়ার এর বেশি। কারণ আমি এট এ টাইম এত কিছু বুঝতাম না। হয় স্ট্যাক বুঝতাম, আবার ট্রি রিকারশন বুঝতাম না। ট্রি বুঝলে আমি হেড বুঝতাম না। বেস কেস কি সেটা আবার উল্টাপাল্টা লেগে যেত। সো এই 1 ইয়ারের জিনিস আমি যেহেতু ২ আওয়ারে বুঝাইতে ২ আওয়ারে নিজে সাজাইছি এবং ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যে যেহেতু বুঝাইতে পারছি, সো তোমারও একটু সময় লাগবে। লাগাটাই স্বাভাবিক। তুমিও যখন এগুলা নিয়ে একটু চিন্তা করবা ডিপলি, তখন প্রোগ্রামিং এর আসল জিনিসগুলা বা মেমোরিতে কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আসলে আরো ভালোভাবে বুঝতে পারবা। সো আই হোপ সামনের যে মানে অ্যাকচুয়াল লার্নিং যেগুলা ট্রি, তারপরে হচ্ছে তোমার ট্রি রিকারশন, আরো অনেক কিছু আছে যেগুলা সামনে হয়তো ক্লাসে আলোচনা করা যাবে। প্রোগ্রামিং
ততক্ষণ পর্যন্ত ভাল লাগবে না যতক্ষণ পর্যন্ত তুমি এর ডেপথের জিনিসপাতি বুঝবা না। এই জিনিসগুলা কিন্তু মেমোরির জিনিসপাতি, ঠিক আছে? এগুলা কিন্তু মানে তুমি কোনদিন খাতা কলমে লিখবা না। হ্যাঁ, হ্যাঁ, এটা 221 এ তোমাকে লিখা লাগবে আসলে। এই ট্রিটা তোমাকে দেখানো লাগবে কিভাবে মেমোরিতে কাজ হচ্ছে। কারণ ওটা অ্যালগরিদম। অ্যালগরিদম তো তুমি কোড লিখো না। অ্যালগরিদম কিন্তু তোমার মাথায় চলে বা কম্পিউটারের মেমোরিতে অ্যালগরিদমটা চলে। সো তোমাকে ওটা দেখানো লাগবে। 221 এ থিওরিটিক্যাল মানে পার্ট বেশি। আচ্ছা, তো এই যে রিকারশন যে আমি শিখলাম, এটা আসলে ভাই শিখে লাভ কি? আমার যদি লাইফে কাজে না লাগে? কাজে লাগবে তুমি যদি ভালো প্রোগ্রামার হইতে চাও, ভালো তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়াইতে চাও তাহলে লাগবে। সো বাট আমাদের 220 এর জন্য বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি, বাইনারি সার্চ ট্রিকে বলা হয় বিএসটি, বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রির অনেকগুলো ট্রাভার্সাল আছে যেটা আমি আমার ওই মেন যে প্রিপারেশন ডক্স আছে সেই ডক্সে রাখছিলাম। সো এখানে দেখো, এখানে তোমরা এখন জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবো। রিকারশন কল এবং স্ট্যাক। সো রিকারশন ফাংশন কল কোথায় যায়? স্ট্যাকে যায়। সো এই কোড তোমরা অলরেডি জানো এবং দেখো এক্সিকিউশন কিভাবে হচ্ছে। এবং এখানে যদি তুমি নোড ওয়াইজ চিন্তা করো তাহলে কি এটা দেখতে কিসের মতো? ট্রি এর মতো, রাইট? আচ্ছা, এটা গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে ট্রি কোথা থেকে আসলো? রিকারশনে এখন পর্যন্ত আমরা যা করলাম সেটা হচ্ছে সাম, এটা হচ্ছে রিকারসিভ কল। এটা হচ্ছে প্যারেন্ট এবং চাইল্ড এর মতো, এটাই আসল ট্রি। সো প্যারেন্ট চাইল্ড জিনিসটা কি সেটা আমরা সামনের ক্লাসে বুঝবো। জাস্ট এটা বুঝে রাখো যে এখানে একটা সিম্পল ট্রি এর স্ট্রাকচার দেখো। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। যখন আমি এটার আউটপুট মানে যখন আমি এটা প্রিন্ট করছি তখন কি এটা রিটার্ন করছি, তারপর এটা রিটার্ন করছি, তারপর এটা রিটার্ন করছি, তারপর এটা রিটার্ন করছি, রাইট? সো এটা কিন্তু কাইন্ড অফ ট্রি এর মতো, একটা থেকে আরেকটাই যাচ্ছে। আবার যখন এই জিনিসটা আসবে, যখন তুমি এই একটা রিকার্সিভ ফাংশনের ভিতরে যখন তুমি ফাংশন 2 কল করবা, তখন দেখো এখানে কিন্তু ফাংশন 2 কল করার সময় দেখো দুইটা ফাংশন কল করা হয়েছে। আমার ফান যে মেথডটা আছে, ফান মেথডটা কিন্তু দুইবার কল করা হয়েছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু কোনো, এটা অবশ্যই একটা রিকার্সিভ ট্রি, মানে ট্রি রিকারশন, রাইট? এখানে ট্রি হবে কারণ দুইটা। যখন আমি রিটার্ন করছি তখন কিন্তু আর একটা কল নাই, এখানে দুইটা কল আছে। সো দেখো যখন ফান টু দিছি, ফান টু দেওয়ার সময় ফান ওয়ান দুইবার হয়েছে। যখন ফান ওয়ান দিছি ফান জিরো ফান জিরো ফান জিরো ফান জিরো, রাইট? সো এই জিনিসটা দেখতে কি একটা ট্রি এর মতো না? আস্তে আস্তে শাখা প্রশাখা বের হয়ে যাচ্ছে, তাই কিনা? এবং বাইনারি মানে কি বলতো? জিরো এবং ওয়ান না? তাহলে তুমি বলো তো, যদি এটা বাবা হয় বা এটা যদি মা হয়, তার দুইটা সন্তান। সো এটা কি একটা বাইনারি স্ট্রাকচার না যে একটা মায়ের দুইটা সন্তান, দুইয়ের বেশি না? এবং এটাও যদি মা হয়, তারও আবার দেখো দুইটা সন্তান। তার মানে কি সবকিছুতেই আসলে দুইটা দুইটা করে আছে না? তার মানে কি এটা একটা বাইনারি ট্রি বলা যেতে পারে না? বুঝতে পারছো? সো এভাবে আসলে বাইনারি ট্রি এর কনসেপ্টটা আসছে। এরপরে আমাদের বাইনারি সার্চ ট্রি পড়তে হবে। সেখানে দেখা লাগবে যে লেফটে সবথেকে ম্যাক্সিমাম ভ্যালু আছে নাকি রাইটে ম্যাক্সিমাম ভ্যালু আছে, সেগুলো আমরা সামনের দিকে দেখব। সো মূল গাঁথুনি বা মূল তোমার স্ট্রাকচারটাই হবে, তুমি যত ভালো রিকারশন বুঝতে পারবা তত ভালো তুমি এই সম্পর্কগুলোকে কোডে ইমপ্লিমেন্ট করতে পারবা। সো এখানে বলে দিছে দেখতে কিসের মতো লাগে? ট্রি এর মতো, এবং প্রত্যেকটা নোডে দুইটা করে চাইল্ড। এটা যদি মা হয় তার দুইটা চাইল্ড আছে, এটা যদি মা হয় তার দুইটা করে চাইল্ড আছে। তার মানে এটা একটা বাইনারি মানে বুঝাইতেছে, বাইনারি ট্রি আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এবং এটার কোডটা কেমন হবে দেখো। এটার কোডটা হবে যে রিয়েল রিয়েল ট্রি এক্সাম্পল বাইনারি ট্রি। আমরা যখন রুটে যাই, রুট মানে কি দেখো, এটা হচ্ছে মা বা রুট, রুট মানে হচ্ছে 10, এদিকে আছে 5, এদিকে আছে 15। সো আমরা যখন রুটে যাই তখন আসলে 10 আমরা কি করি? প্রথমে লেফটে যাই, প্রথমে লেফটে গেলাম, তারপর আমরা রাইটে যাই, তারপর আমরা রাইটে গেলাম। এই জিনিসটা আসলে আমাদের রিকারশন, রাইট? সো এই যে আমরা লেফটে গেলাম তারপর রাইটে গেলাম, এই জিনিসটাকে বলা হয় প্রি অর্ডার ট্রাভার্সাল, যেটা আমরা ট্রি এর ক্লাসে দেখব। আমি জাস্ট আজকে ওভারভিউ দিতেছি যে তুমি নেক্সট ক্লাসে কিভাবে প্রিপারেশন নিবা। তো দেখো প্রি অর্ডার ট্রাভার্সালে রুটের ভ্যালু দিছি, রুটের ভ্যালু কত? 10, রাইট? যখন আমি এখানে 10 দিছি, সো এখানে চেক করা হইতেছে রুট কি নাল, রুট কি নাল বলো? 10 কি নাল? 10 এর দুইটা তো মানে 10 এর তো দুইটা ভ্যালু আছে, রাইট? তো 10 কি নাল? তাহলে আমার ইফ এর মধ্যে ঢুকবে না। তারপরে দেখো রুটের ভ্যালুটা আমি প্রিন্ট করলাম। সো রুটের ভ্যালুটা যদি প্রিন্ট করি তাহলে আমার কত হবে? এখানে 10 প্রিন্ট হবে না? এটা রুট ডট ডাটা, এই যে রুট, এটার ডাটাটা কত? 10 না? ভ্যালুটা কত? 10 না? বলো। 10, আচ্ছা। সো 10 হইলো। তারপরে দেখো প্রি অর্ডার অফ রুট ডট লেফট, রুট ডট লেফট মানে কি? এই 5। তখন এই 5টা হবে কি আমার? রুট। দেখো প্রি অর্ডারকে কল করা হয়েছে রুট ডট লেফট। রুট ডট লেফট মানে কি? রুট ডট লেফট মানে হচ্ছে 5। সো প্রি অর্ডারে আমি কত পাঠাইলাম? 5 পাঠাইলাম। তাহলে এই প্রি অর্ডার 5, এই 5টা এখানে রুটে এসে বসবে।
রুটে এসে বসার পর এখন 5 চেক করা হবে যে 5 তুমি কি আসলে নাল কিনা। 5 কি নাল নাকি নাল না বলো? না, সো এই কোয়েশ্চেন গুলা বা এই জিনিসগুলা বোঝার জন্য কি আমাদের রিকারশন এ ভালো হইতে হবে না? কারণ এটা কি একটা রিকার্সিভ ফাংশন না বলো? সো আমরা এতক্ষণ ধরে যে যা তোমাকে এক্সপ্লেন করলাম, এই জিনিসগুলো তুমি যদি ভালো করে না বোঝো, তাহলে সামনের দিনগুলা বা 220 ফাইনালে তোমার ভালো করার সম্ভাবনা লেস দেন 50%। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমি আসলে এইটা ডেপথ এ যাচ্ছি না। এখানে অনেক কোয়েশ্চেন আসবে আমি জানি। সো আমি এগুলো ডেপথ এ যাব না। জাস্ট আমি বোঝানোর ট্রাই করলাম যে তোমাকে রিকারশন বোঝা লাগবে এবং তুমি যদি কিছু নাও বুঝো, তুমি যদি এটা বুঝতেছো যে এখানে একটা মেথড আছে, এর ভিতরে আবার ২ টা মেথড আছে। তার মানে কি এটা কি একটা স্ট্যাক দিয়ে বুঝাবা নাকি একটা রিকারশন ট্রি দিয়ে বুঝাবা বলো তো? ট্রি দিয়ে বুঝাবো, স্টেপ তো হবে না, এক বিকজ এক করে এখানে আমরা কিন্তু চলে ২ আসবো। টা কল আছে, রাইট? ওকে। সো আচ্ছা, তারপর হচ্ছে বাইনারি ট্রি বুঝলাম। তারপর বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে আমরা যখন ট্রি এর ক্লাস করব, বাইনারি সার্চ ট্রি করব, তখন আমরা এগুলা আরো ভালো করে বুঝবো। লেফট থেকে বড়, রাইট থেকে বড়, হ্যান-ত্যান অনেক কিছু। আচ্ছা, তারপরে আল্টিমেট ভিজুয়ালাইজেশন কি? রিকারশন হবে, কল স্ট্যাকে যাবে। যদি কল স্ট্যাকে যাই তাহলে সেখান থেকে প্যারেন্ট চাইল্ড সম্পর্ক তৈরি হবে। প্যারেন্ট চাইল্ড থেকে সেখান থেকে আমরা ট্রিতে প্রবেশ করব। ট্রি থেকে আমরা বাইনারি ট্রি অ্যান্ড সো অন। সো রিকারশনের ট্রি কম্বিনেশন জিনিসটা কি? নোড ভিজিট করবে, লেফট করবে, রাইট করবে। অর্থাৎ বা হইতেছে তোমার ভিজিট নোড, তারপর লেফট রাইট। সো এগুলো হচ্ছে ট্রি ট্রাভার্সাল রিকারশন। সো রিকারশন শুধু রিকারশন শেখার জন্য না, ট্রি ট্রাভার্সাল করার জন্য আসলে আমরা রিকারশন শিখছি। ঠিক আছে? কারণ আলটিমেটলি তোমাদের 220 তে কি আসবে? 220 তে তোমাদের আসলে ট্রি থেকে প্রবলেম আসবে। এই রিকারশন থেকে তোমাকে এই ডিজিট বের করার প্রবলেম এত ইজি প্রবলেম দিবে না। সো তুমি যদি এগুলা না বোঝো, তুমি যদি স্ট্যাক না বোঝো, তুমি যদি রিটার্ন কেমনে হইতেছে স্ট্যাক থেকে এটা না বোঝো, তাহলে খুবই ঝামেলা হয়ে যাবে, রাইট? সো আমরা মোটামুটি শেষ প্রান্তে চলে আসছি। এই পিডিএফ গুলা তোমাদের জন্য ওপেন থাকবে, একটু দেখার ট্রাই করবা, অনেক কিছু শিখতে পারবা। আচ্ছা, এখন তাহলে আমরা আজকের ক্লাস শেষে আমরা কি কি পাইলাম? আমরা মোটামুটি অনেক কিছুই বুঝতে পারছি। সো আমি জাস্ট ১ মিনিটে সামারাইজ করে দেই। আমাদের যে উম আমাদের যে হ্যাঁ, সো দেখো আমরা তাইলে আজকে কি শেষ করলাম? আমরা এখানে আচ্ছা এই অ্যাপেন্ডিক্সে যাই। অ্যাপেন্ডিক্সে একটা জিনিস বলা হয়নি। সেটা হচ্ছে যে এই যে জায়গাটা, সরি, অ্যাপেন্ডিক্সে তুমি দেখতে পাবা, অ্যাপেন্ডিক্স মানে হচ্ছে বইটা। বইয়ের ভিতরে শেষে তুমি ৩০ টা প্রবলেম দেখতে পাবা। ওই ৩০ টা প্রবলেমই কিন্তু এখানে এই আলাদা করে প্র্যাকটিস শিটে আমি দেওয়া আছে আরকি, রাইট? সো প্র্যাকটিস শিটেও সেই ৩০ টা প্রবলেমই কিন্তু দেওয়া আছে। এই প্রবলেমের সলিউশনগুলো তুমি কই পাবা? এই প্রবলেমের সলিউশনগুলো তুমি পাবা হচ্ছে বেসিক কোড রিঅ্যাকশন। আমি এখানে নামটা চেঞ্জ করে দিবনি। এর ভিতরে গেলে তুমি দেখতে পাবা যে এখানে ২ টা ফোল্ডার আছে। ট্যাব 1, ট্যাব 1 এ বেসিক কোড, যেগুলা অ্যাকচুয়ালি আমি হইতেছে যে আ এই ফ্যাক্টোরিয়াল এন্ড এক্সপোনেন্টের যে কোডটা, যেটা আমি ভিএস কোডে দেখাইছি, সেই কোডগুলাই আসলে এই বেসিক কোড। তুমি কপি করে কম্পিউটারে রান করে দেখতে পারো আমার মতো করে। আর এই ট্যাব 2 তে তুমি গেলে দেখতে পাবা যে এই প্রবলেম 1, প্রবলেম 2, প্রবলেম 3, প্রবলেম 4, এভাবে করে মোটামুটি আমি অনেকগুলা প্রবলেমের সলিউশন এখানে দিয়ে রাখছি। তোমরা এখান থেকে একটু দেখার ট্রাই করবা। জিপিটি থেকেও হেল্প নিতে পারো। এখানে ৭ টা প্রবলেমের সলিউশন দেওয়া আছে। বাকিগুলো আমি ইচ্ছা করে দেই নাই। ওগুলো তোমরা বের করে নিও। ঠিক আছে? সো তাহলে প্র্যাকটিস শিট কিভাবে সলভ করতে হবে? ৫ টা ৬ টা সলভ করলে এনাফ। বিকজ আমাদেরকে মূল টার্গেট হওয়া উচিত ট্রি থেকে। কারণ ট্রি থেকে প্রবলেম আসবে। যেমন আমি যদি ট্রিতে যাই, ট্রিতে যাওয়ার পরে, সরি ট্রি না, মানে বাইনারি ট্রি। বাইনারি ট্রিতে যখন তুমি যাবা, বাইনারি ট্রিতে গেলেই তুমি দেখতে পাবা যে এখানে কত কিছু আছে। সো বাইনারি ট্রি এর একটা শিট বের করি। সো সেই শিটটাতে তুমি গেলেই দেখতে পাবা যে এখানে আসলে বাইনারি ট্রি, এখান থেকে আমাদের অনেক ধরনের প্রবলেম সলভ করা লাগবে। এই অ্যাপ্রোচ গুলো শেখা লাগবে, টাইপ গুলো বোঝা লাগবে। অ্যান্ড বাইনারি ট্রি এর ক্ষেত্রে যে প্রবলেম ট্রি এর স্ট্রাকচার আছে, সেখানেও আসলে তোমাদের পাস্টের যে কোশ্চেন গুলো আছে সেগুলা, এগুলো কিন্তু কুইজে দেয়, এগুলো কিন্তু তোমাদের ফাইনালে দিবে। সো এই প্রি অর্ডার, এগুলো আমরা যখন দেখবো তখন। সো এই জিনিসগুলো পারার জন্যই মূলত আমরা আজকে রিকারশনের সমস্ত কিছু এক্সপ্লেন করছি। ঠিক আছে? সো এখানে কোডগুলো আমি আস্তে ধীরে অ্যাড করে দেবো। সো রিকারশনের তাইলে আমাদের কিন্তু এই প্র্যাকটিস শিটও মোটামুটি কিভাবে সলভ করবা ৫ টা ৬ টা বলে দিছি। আর এই ল্যাবের উপরে এটা ক্লাস হবে কালকে। অ্যাপেন্ডিক্সের মধ্যে যেটা আমি একটু আগে বললাম না, মেমোইজেশন, এই মেমোইজেশনের টপিকটাও দেখো। এগুলা কিন্তু তোমরা এখন দেখলে বুঝতে পারবা যে কিভাবে কি হইতিছে। তারপরে এই যে দেখো, এই ফিবোনাক্কির ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি? ফিবোনাক্কির ক্ষেত্রে কিন্তু এভাবে করে আমাদের ট্রিটা ড্র করছিলাম, মনে আছে? দেখো এই যে ফিবোনাক্কির ক্ষেত্রে আমি কিন্তু ট্রি এভাবে ড্র করছিলাম। দেখছো ফিবোনাক্কির ট্রিটা? সো এটাও তোমরা এখন বুঝতে পারবা। তারপর নিচে যদি আসি, রিকার্সিভ প্রোগ্রামিং, হ্যান ত্যান অনেক কিছু আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আচ্ছা, এগুলাতে হচ্ছে তোমার ওই যে তোমার এক্সপোনেন্টের জিনিসটা দেওয়া আছে, লিঙ্ক লিস্ট কালকের ক্লাসে দেখানো হবে। আচ্ছা, তারপর আর নিচে যাই, নিচে যাই, নিচে যাই, নিচে যাই। নিচে যাওয়ার পরে উম, 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 আচ্ছা, এই যে দেখো,
এখানে দেখো এই যে মেমো মেমোইজ মেমোইজ দ্য রিকারশন বা মেমোইজেশন, ঠিক আছে? সো মেমোইজেশন কিন্তু এই যে দেখো মেমোইজেশন কি, এই যে বারবার যে রিডান্ডেন্সি হয়েছে এই ব্যাপারটা নিয়ে কিছু থিওরিটিক্যাল আলোচনা আছে, তোমরা চাইলে পড়তে পারো, বাট এটা আসলে লেস ইম্পর্টেন্ট, বাট লার্নিং এর জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো মেমোইজেশনটাও আমি কভার করছি, ফিবোনাক্কিটাও কভার করছি, তারপরে আর কি আছে বটন আপ ভার্সন, এগুলা তেমন ইম্পর্টেন্ট না, আর এগুলা এই প্রবলেমটাতে আমি সলভ করেই দিছি। আর এগুলার 1 থেকে 6 7 পর্যন্ত সলিউশন এই এই বেসিক কোডের ভিতরে আছে। সো এখন শুধুমাত্র রিকারশন থেকে আমাদের এইটা বাকি, এইটা কালকেই শেষ হয়ে যাবে। সো এই উইকে রিকারশন শেষ। নেক্সট উইক থেকে আমরা বাইনারি সার্চ ট্রি পড়বো। তাহলে এই 3টা টপিক থেকে তুমি মিডে 10 মার্কের একটা কোয়েশ্চেন মাস্ট পাবা। থিওরিতে একটা 10 মার্কের কুইজ পাবা, কুইজ 20 মার্কের হতে পারে জানি না, এবং ল্যাবেও তোমার এখান থেকে একটা কুইজ হবে। সো এগুলাতে মার্কস ইনশিওর করার জন্য ট্রি এর ক্লাসটা আবার দেখবা, সবকিছু নোট করবা, যা যা বলছি, আমি যে রিসোর্সগুলো দিছি সেগুলো ঘাটাঘাটি করবা। এই তো। সো আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখনো, আমাকে করতে পারো। আই হোপ ক্লাসটা বুঝা গেছে। একটু একটু ডিফিকাল্ট ছিল অন্য ক্লাসের থেকে, বাট মূল থিওরিটা কি বুঝা গেছে কিনা, রিকারশন জিনিসটা আমি বুঝাইতে পারছি কিনা একটু হলেও? জি, বুঝা গেছে, রাইট? জি। বাট এটা একবার দেখলে অবশ্যই হবে না, তোমাকে আরেকবার দেখতে হবে, ঠিক আছে? সো তাইলে আজকের ক্লাসটা আমি এখানেই রাখি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইনবক্স করতে পারো। আর এই ক্লাসগুলো আসলে আমার পেইড ব্যাচের ক্লাস। সো তোমরা যদি কেউ পেইড ব্যাচে জয়েন হইতে চাও, সো আমাকে ডেসক্রিপশন বক্সে আমি ইনফরমেশন দিয়ে রাখবো, সেখান থেকে তুমি নক দিতে পারো। সো দ্যাটস ইট। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।